আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে আমরা আ তোমাদের বলা আছে যে এইচএসসি লাইফের ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার শুরু করব। তাড়িৎ-চুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ। এর আগের যে চ্যাপ্টারটা চৌম্বক রিলেটেড যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা ভালোমতো পড়েছো আই গেস, রাইট? ওই চ্যাপ্টারটার একটু এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আজকের চ্যাপ্টার। আজকে হচ্ছে আমরা মেইনলি কিছু ইন্ট্রোডাকশন দিব, কিছু অবজারভেশন যেটা আজকে থেকে প্রায় আ কত ১৯০ ১৯৫ বছর আগে একজন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে খেয়াল করেছিল বা অবজার্ভ করেছিল ঐরকম কিছু অবজারভেশন আমরা সিমুলেশনের থ্রুতে দেখার ট্রাই করব। আমরা মেইনলি এই চ্যাপ্টারটা শুরু করব হচ্ছে নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদের বেসিক কিছু প্রবলেম যেগুলা থাকে যে ভাইয়া আ আমরা হচ্ছে কয়দিন পর প্রি টেস্ট দিব বা কয়দিন পর টেস্ট পরীক্ষা দিব বা আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাস শুরু হয়ে যাচ্ছে। প্রি ইঞ্জিনিয়ারিং যেটা বলতেছি আরকি। প্রি ইঞ্জিনিয়ারিং কয়দিন পর শুরু হয়ে যাবে। সো ওই জিনিসপাতিগুলো নিয়ে যাদের কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে ভাইকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ভাই সুন্দর করে তোমাদের অ্যান্সার দিব। ফওজিয়া আহনাফ, হ্যাঁ, ভাইয়া ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আহ জ্যোতির্বিজ্ঞান পড়ানো হবে না? হ্যাঁ, ভাইয়া হবে তো? হ্যাঁ, হবে, হবে। জ্যোতির্বিজ্ঞান পড়ানো হবে, অবশ্যই হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে ফৌজিয়া, রিতুল মল্লিক, মুন্না খান, ইফতাদুল হক, এসওএমসি ড্রিমার। আচ্ছা। ঋত্বিক দাস, বিজয়, আয়েশা সিদ্দিকা, আরজু আছে, ইফতেহাদুল আছে, ডরিমন ডরিমন আছে। আচ্ছা, রাজিয়া আছে, রাহিব, মাইশা, মেহেজাবিন, শিহাব, জান্নাতুল, রাজিয়া, হুজাইফা, সেজুতি, শিহাব, সামিয়া আছে, নাসরিন, মালিহা, আ কেয়া আছে। আচ্ছা, বিবিডি কিছু একটা আছে। আচ্ছা, যারা আসছো তোমাদের সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি। আর ভাইয়ারা হচ্ছে ক্লাসে জাম্প করার আগে ভাইয়াকে সবকিছু জানাও যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ? ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা? এই জিনিসগুলো ভাইকে একটু জানাও। আ রাফি আছে, আমি আছি, আচ্ছা কুপাজ আছে, নুসরাত জাহান আছে, তামিম আছে, অনেকে আছে। হ্যাঁ, ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা? কম্বো অফার কয়দিন থাকবে ভাইয়া? কম্বো অফার আ মোস্ট প্রবাবলি শেষ হয়ে যাবে। বাট এখনো ডেটটা ফিক্সড না। তোমরা হচ্ছে জলদি এনরোল করে ফেললা। হয়তো দেখা যাবে যে হঠাৎ করে বললাম যে কম্বো অফার শেষ। ঠিক আছে? আচ্ছা, তোমাদের স্পেশালি ভাই যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এর ভাইকে হয়তো আই গেস চিনো। ভাইয়ের নাম মাহিন। পড়াশোনা করছি বুয়েটে ২১ ব্যাচ। এখন 3rd ইয়ারে আছি। আরেক বছর বুয়েটে পড়বো। দেন বের হয়ে যাবো। জানি না তারপর কি হবে। ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়ের আপাতত পরিচয়। আর তোমাদের পড়াচ্ছি। এতটুকুই। সো আজকে হচ্ছে আমরা কি দেখবো? আজকে হচ্ছে আমরা আ মেইনলি হচ্ছে ইন্ট্রোডাকশন আরকি। এখানে যাই কঠিন ওয়ার্ড গুলা লেখা আছে, দেখে মনে হচ্ছে অনেক কঠিন না ভাইয়া, একদম কঠিন না। খুবই ইজি। জাস্ট ভাইয়া সিমুলেশনটা অবজার্ভ করব। তাইলে হচ্ছে দেখবা সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বইয়ের পড়া হ্যাঁ, পড়ব। বাট বইয়ের পড়ার সাথে আমরা অ্যাকচুয়াল জিনিসপাতিগুলো রিয়াল লাইফ এ কিভাবে কাজ করে ওই জিনিসপাতিগুলা যদি ভালোমতো দেখি বা বুঝি তাহলে দেখবা বইয়ের পড়াশোনাটা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে? ভাইয়ার কাজ হচ্ছে তোমাকে জাস্ট এই জিনিসপাতিগুলা সিমুলেশন এর মধ্যে কিভাবে থাকে ওই জিনিসগুলা তোমাকে বুঝাই দেওয়া। হ্যাঁ, সবকিছু বলব। ঠিক আছে? সো এসব কিছু শুরু করার আগে ভাই হচ্ছে তোমাদের আ Facebook গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম। I guess তোমাদের খেয়াল আছে আ কয়েকদিন আগে যে ভাইয়া তোমরা হচ্ছে রাইট নাও সামনে প্রি টেস্ট অথবা টেস্ট যেটাই হচ্ছে বা হবে রাইট নাও কি প্রবলেম ফেস করতেছো? এরকম ২-৩ টা ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওতে কিছু সলিউশন ও দিয়েছিলাম। ঠিক আছে? আ ১ নাম্বার যে প্রবলেমটা ছিল ভাইয়া প্রবলেমটা হচ্ছে এরকম ছিল যে ভাইয়া ক্লাস জমে আছে। কি জমে আছে? ক্লাস জমে আছে। ক্লাস ডোমে আছে। আমি কি করব? ঠিক আছে? ভাইয়া জাস্ট কিছু ওয়ার্ড বলে দেই, কিছু একদম সংক্ষেপে বলে দেই কিভাবে কি করবা। ঠিক আছে? দেখো, ক্লাস যেহেতু জমেই গেছে তুমি কি করবা? এখন তো তোমার যেভাবে হোক ক্লাসগুলা করতে হবে, রাইট? এই যে রহিব রহমানের হিউজ লেভেলের ক্লাস জমে গেছে। আ রিতুলের ক্লাস জমে গেছে, মালিহার ক্লাস জমে গেছে, অনেকের ক্লাস জমে গেছে। হ্যাঁ, ভাইয়া যখন পড়তাম ভাইয়ারও এরকম হইতো। ভাইয়া হচ্ছে লাস্ট মোমেন্টে এসে একটু প্রেশার নিতাম আরকি। ইভেন এটা এখনো করি আমি। লাস্ট মোমেন্টে বাট তোমরা করবা না। যখন স্ট্র্যাটেজি ফলো করবা দেখবা খুব সুন্দর মতো হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, ক্লাস মিললে জমে যাওয়ার কিছু রিজন আছে। যেমন ১ম রিজন হচ্ছে ভাইয়া তুমি ঠিক সময়ে ভাইয়াদের সাথে জয়েন করো নাই। যেমন কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4, কোয়ার্টার 5। হয়তো তুমি কোয়ার্টার 1 এ জয়েন করো নাই, কোয়ার্টার 2 এ চলাকালীন তুমি তোমার ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পারছো বা তুমি হচ্ছে অনলাইনে জানতে পারছো বাই এনি চান্স যে শিক্ষককে আমরা পড়াই। সো এটা হচ্ছে একটা ওয়ে যে ভাইয়া লেইট এ আমরা জয়েন করেছি। রাইট? সেকেন্ড ওয়ে কি ভাইয়া? সেকেন্ড যে রিজনটা থাকতে পারে যে ভাই আমি রুটিন ফলো করি না। যেমন এখনই হচ্ছে ধরো ভাই বললাম এখন হচ্ছে ৩১৬ জন আছে তোমরা লাইভ ক্লাসে। দেখবা ৩০ মিনিট ৪০ মিনিট যাইতে এটা হচ্ছে ২০০ তে নেমে যাবে।
আরো সময় যখন যাবে আরো কমে যাবে। তো ওরা কি করতেছে, ওরা হচ্ছে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারতেছে না, মাথায় পেইন হচ্ছে বা একটু প্যারা লাগতেছে, বা মনে হয় যে আমার যে না আমার পছন্দের মানুষ আমার কল মেসেজ দিয়েছে, আমি একটু রিপ্লাই দিয়ে আসি, ওই যে মেসেজে লেগে গেছে ঘন্টার পর ঘন্টা, রাত ৩টা বেজে গেছে, ওর খেয়ালই নেই, ক্লাস তো শেষ। সো রুটিন মেইনটেইন করতে পারতেছো না বা রেগুলারিটিটা মেইনটেইন করতে পারতেছো না, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড রিজন। থার্ড রিজন কি? নেটওয়ার্কের প্রবলেম। এটা স্পেশালি ভাইয়াদের মতো যারা গ্রাম থেকে পড়াশোনা করতেছো বা পড়াশোনা করার ট্রাই করতেছো ওদের হয়। সো ওই জিনিসটা আসলে কোনো সলিউশন রাইট নাও বাংলাদেশে নাই। হয়তো ইন ফিউচার হবে। বাট এইরকম সিচুয়েশনে ভাইয়া কি করতাম? ভাইয়া হচ্ছে ক্লাসগুলা ডাউনলোড করে অফলাইনে হচ্ছে করার ট্রাই করতাম আরকি। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমরা ফলো করতে পারো। এখন দেখি ভাই সলিউশনের ব্যাপারগুলা। সলিউশনের ব্যাপারগুলো হচ্ছে এরকম যে, যেহেতু তোমার ক্লাস জমেই গেছে, তুমি একটা কাজ করতে পারো। সাপোজ এখন হচ্ছে ভাইয়ের সাথে তোমার ক্লাস হচ্ছে ৯:৩০ থেকে ১১:৪৫। ভাইয়া ট্রাই করি টাইমের মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার জন্য। এখন তুমি কি করবা? এই ক্লাসটা শেষ হওয়ার পর ৫-১০ মিনিট একটা ব্রেক নিবা। ব্রেক নিয়ে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা। মানে একটা ক্লাস এক্সট্রা করে নিবা আগের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে। এখন তোমার মনে হইতে পারে যে ভাই আমি তো করতে পারবো না। আমার মাথা ব্যথা করে, আমার আ চা খাইতে মনে চায়, আমার হচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে মনে চায়, আমার হচ্ছে মানে আমার হচ্ছে মেয়ে বন্ধু আছে ওদের সাথে কথা বলতে মন চায়। আমার ছেলে বন্ধু আছে ওদের সাথে কথা বলতে মন চায়। রাইট? কি করবা? না ভাই করবা না। কারণ ওরা অলরেডি এসব করে ফেলছে। পড়াশোনা করে ফেলছে। ঠিকঠাক মতো রুটিন মেইনটেইন করছে। তুমিই করো নাই। ওরা করছে। ওদের এই জিনিসটা নিয়ে প্যারা নাই। বাট তোমার তো প্যারা আছে, রাইট? তোমার কি করা উচিত? তোমার হচ্ছে এই টাইমটা নিজেকে কন্ট্রোল করে একটু ফোকাসড থাকা উচিত। সো এটার জন্য হচ্ছে ভাই একটা টেকনিকের কথা বলতে পারি। এটাকে বলা হচ্ছে পমোডোরো টেকনিক। নাম শুনছো কখনো? পমোডোরো টেকনিকের নাম শুনছো কিনা বলো? পমোডোরো টেকনিক। পমোডোরো টেকনিকটা কি বলে ভাইয়া? এই টেকনিকটা বলে হচ্ছে তুমি ফোকাসড ওয়েতে মানে একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে ২০ থেকে ২৫ মিনিট কিছু একটা করো। দেন ৫-৭ মিনিট একটা ব্রেক নাও। ২০ থেকে ২৫ মিনিট একটা কিছু একটা করো। ধরো আমি বললাম তোমার একটা ক্লাস হচ্ছে মোটামুটি ১.৫ ঘন্টার মানে কি ৯০ মিনিটের। ৯০ মিনিটের। ঠিক আছে? তুমি ৯০ মিনিটকে ভাগ করে নাও। কয়টা ভাগে? ৩ টা ভাগে ভাগ করে নাও। ১ম হচ্ছে ৩০ মিনিট, পরে হচ্ছে আরেকটা ভাগ ৩০ মিনিট, পরে হচ্ছে আরেকটা ভাগ ৩০ মিনিট। এই ৩ টা ভাগে তুমি ভাগ করে নাও। ৯০ মিনিট হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। ঠিক আছে? তুমি কি করবা? শুরুতেই বসবা, খুব কনসেনট্রেশন দিয়ে বসবা। বসে এই ৩০ মিনিট করবা, করে হচ্ছে ৫ মিনিট ব্রেক নিবা। কি নিবা? ৫ মিনিট ব্রেক নিবা। ব্রেক নিয়ে পরের ৩০ মিনিট করবা। এই ৩০ মিনিট করে আবার ৫ মিনিট ব্রেক নিবা। ব্রেক নিবা। তার মানে ৯০ মিনিটের ক্লাস তোমার ১ ঘন্টার মধ্যে খুব কনসেনট্রেশন সহকারে করে ফেলতে পারবা। এটাকে আমরা বলতেছি কি পমোডোরো টেকনিক। সো এই টেকনিক যদি ইউজ করো তোমার মোটামুটি বলা যাচ্ছে যে উইদিন 1 মান্থস অর 2 মান্থস তোমার মোটামুটি যে ক্লাসগুলো জমে আছে ওইগুলা শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে? এখন কোন ক্লাসটা এক্সাক্টলি সানজিদের আপা খুব সুন্দর একটা বলছে অ্যাক্টিভ রিকল এক্সাক্টলি হ্যাঁ। পমোডোরো টেকনিকটা এটাই করে। এটাই মানে ইয়ে করতেছে আরকি কনভে করতেছে যে অ্যাক্টিভলি রিকল করতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই ক্লাসগুলো করবা ঠিক আছে। করার আগে হচ্ছে খাতার মধ্যে লিখে নিবা, নোট করে নিবা যে তোমার আসলে কোন, কোন চ্যাপ্টার গুলা বাকি আছে। নোট করে নিবা যে কোন, কোন চ্যাপ্টার গুলা বাকি আছে। সাপোজ আমি বললাম হচ্ছে ২ টা চ্যাপ্টার। একটা হচ্ছে ভাইয়া আমার ভৌত আলোক বিজ্ঞান বাকি আছে। তারপর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার যে পরিমাপ চ্যাপ্টারটা ওইটা বাকি আছে। আর নিউটনিয়ান বলবিদ্যা বাকি আছে। তুমি আমাকে বলো ইম্পোর্টেন্ট কোনটা? তুমি ওভারঅল যদি চিন্তা করো তাহলে ইম্পোর্টেন্ট কোনটা ভাইয়া? ইম্পোর্টেন্ট হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। সো আগে শুরু করবা নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে। ঠিক আছে? সো এভাবে হচ্ছে শুরু করবা। ইম্পোর্টেন্স ওয়াইজ পমোডোরো টেকনিক ইউজ করে ৩০ মিনিট, ৩০ মিনিট, ৩০ মিনিট করে ব্রেক ডাউন করে নিবা। এগুলো হচ্ছে আগের ক্লাসের জন্য। আর অলওয়েজ ট্রাই করবা লাইভ ক্লাসগুলো লাইভে করার জন্য। ঠিক আছে? লাইভ ক্লাসগুলা লাইভে করার জন্য। সো এটা হচ্ছে ভাইয়ার অ্যান্সার যারা হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করছিলা যে, "ভাইয়া আমি হচ্ছে পারতেছি না বা আমার অনেক ক্লাস জমে আছে। আমার হচ্ছে এখন কি করা উচিত?" এটাই করা উচিত। ঠিক আছে? সো অনেক হচ্ছে আবার আ আ কিছু কেউ কমেন্টে জিজ্ঞেস করছে যে, "ভাইয়া" মেহজাবিন রাহাত বলছে, "ভাই আমার সব চ্যাপ্টার গুলা হয়েছে কিন্তু মনে হয় সব ভুলে গেছি।" হ্যাঁ, সমস্যা নাই। তুমি তো নোট করছো, রাইট? তুমি তো নোট করছো, রাইট ভাইয়া? নোট করো নাই? হ্যাঁ, ভাইয়া নোট করছি। সো ক্লাসের যে নোট করছো, এই নোটটাকে জাস্ট রিভাইজ দাও। ঠিক আছে? নোটটাকে রিভাইজ করো। রিভাইজ যদি করো, তাইলে দেখবা তোমার মোটামুটি পড়াশোনাগুলা মনে চলে আসবে। ঠিক আছে? কন্টিনিউয়াসলি রিভাইজ করতে থাকো। রিভাইজ যত বেশি করবা, তত বেশি মনে থাকবে। রিভাইজ করতে কিন্তু বেশি সময় লাগে না। এখন সাপোজ ভাইয়া বলি, ভাইয়া যদি এই চ্যাপ্টারটা পড়ায়, মোটামুটি ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগবে এই চ্যাপ্টারটা পড়তে। তোমারও মোটামুটি আরো দেখা যায় যে আরো নিজের পড়ার জন্য মোটামুটি ৪-৫ ঘন্টা মানে তোমার নিজের মোটামুটি ১০ ঘন্টার মতো সময় লাগবে। বাট তুমি আমাকে বলো ১০ ঘন্টা
পড়াশোনা করে তুমি যে জিনিসটা নোট করছো ওই জিনিসটা দেখতে কি আরো 10 ঘন্টা লাগবে? না ভাইয়া, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। তার মানে 10 ঘন্টার পরে তুমি 1 ঘন্টায় রিভাইজ করতে পারতেছো। ফলে কি হইতেছে, তুমি নিজেকে রিকল করতে পারতেছো, পড়াশোনাগুলোর কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হচ্ছে। হয়তো মেইন পড়ার সময় বা এখন যে পড়বা তুমি কিছু ওয়ার্ড হয়তো বুঝতে পারবে না, কিছু কনসেপ্ট হয়তো বুঝতে পারবে না, কিছু সূত্র হয়তো ধরতে পারবে না, বাট রিভাইজ দেওয়ার সময় সূত্রগুলো তোমার সেন্স মেক করবে, রাইট? এই জিনিসগুলো আস্তে আস্তে রিভাইজ যখন দিতে থাকবা তখনই দেখবা অ্যাকচুয়ালি তোমার পড়াশোনাটা হচ্ছে, বা ভুলে যাওয়ার যে টেন্ডেন্সিটা ওটা থাকবে না। ঠিক আছে? লক্ষ্য জিপিএ 5 এ কি বেসিক থেকে পড়ানো? হ্যাঁ, ভাইয়ারা ট্রাই করব বেসিক থেকে পড়ানোর জন্য। আকাশ সাহা, হ্যাঁ, তাও আমরা মানে ধরে নেই যে তোমরা আসলে চ্যাপ্টার গুলোর ব্যাপারে বেসিক কিছু আইডিয়া আছে। ঠিক আছে? আইডিয়া আছে। সো আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে যদি ভাইয়া বলি, ইঞ্জিনিয়ারিং ভাইয়াদের তো অলরেডি ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তোমাদের জন্য, প্রি ইঞ্জিনিয়ারিং আর কি। সো প্রি ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা যদি ভাই বলি, এই ব্যাপারটার তোমরা হচ্ছে যারা মোটামুটি এখন এনরোল করে ফেলেছো বা এনরোল প্রি ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটা ভাই যদি বলি, দেখো ভাইয়া সাজেস্ট করব, মানে তোমাদের যদি অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়ে প্যাশন না থাকে, যেমন যারা হচ্ছে গ্রামে থাকো, যেমন ভাইয়া ভাইয়া গ্রামে ছিলাম, আমার বাবা মা কোনো কিছু বুঝুক না বুঝুক এটা বুঝে যে আমার ছেলে আমার মেয়ে একটা ডক্টর হবে। ঠিক আছে? এটা দেখবা অবভিয়াস, এটা এটা অ্যাকচুয়ালি অবভিয়াস। ঠিক আছে? এটা অবভিয়াস, রাইট? আমার ছেলে আমার মেয়ে কি হবে? আমার ছেলে আমার মেয়ে হচ্ছে কিছু করুক বা না করুক ডক্টর হবে। সে যদি কম্বো কোর্সে ভর্তি নেন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, প্রি ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি প্যারেন্টসদের একটা কমন কনসেপশন থাকে যে আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে জানো ডাক্তার মানে হওয়া ভালো, ডাক্তার অবশ্যই হওয়া উচিত। এখন ব্যাপার হচ্ছে তুমি তোমার ফিউচার, সাপোজ তুমি হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিছো, ঠিক আছে? মেডিকেলের প্রিপারেশন নিছো অ্যান্ড বাই এনি চান্স যেদিন মেডিকেল পরীক্ষা দিবা ওই দিন তুমি অসুস্থ, অথবা তুমি ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারো নাই, অথবা এমনও তো হইতে পারে যে ভাই আমি পড়তেছি আমার মনে থাকতেছে না, মনে থাকছে না, রাইট? এমনও হতে পারে। সো মেডিকেল প্রিপারেশন নিছো, তুমি পড়তেছো মনে থাকতেছে না, যেদিন পরীক্ষা দিতে যাবা ওই দিন তোমার আসলে অসুস্থতার জন্য পরীক্ষা দিতে যেতে পারো নাই। পরে তুমি কোথায় পাবা? পরে তুমি কি করবা? পরে কি বলো? পরে কি কোনো রাস্তা খোলা আছে? অ্যান্সার হচ্ছে ভাই বাংলাদেশের পার্সপেক্টিভে না, কোনো রাস্তা খোলা নাই। রাস্তা খোলা নাই কিভাবে? যেমন আমি যদি বলি, সাপোজ তোমার বলা যায় না ভাই, আমি আমি বলতেছি, ঠিক আছে? মেডিকেলের মধ্যে এপ্লাই করে, আমি আমি এক্সাক্টলি জানি না, ধরো সাপোজ হচ্ছে 1 লাখ, 1 লাখ পোলাপাইন হচ্ছে মেডিকেলের মধ্যে এপ্লাই করে। ঠিক আছে? 1 লাখ পোলাপাইন মেডিকেলের মধ্যে এপ্লাই করে, এর মধ্যে চান্স পাবে কয়জন? মোস্ট প্রবলি হচ্ছে 5,400 জন, রাইট? 5,400 জন চান্স পাবে। 1 লাখের মধ্যে 5,400 জন চান্স পাবে। সো বাকিরা কি করবে? বাকিরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, বা এখানে তো অ্যাকচুয়ালি চান্স হচ্ছে না, চান্স হচ্ছে না। তার মানে তোমার জাস্ট একটাই যুদ্ধ আছে, যেই যুদ্ধে তুমি নামবা, হয়তো হার নয়তো জিত, হয়তো হার নয়তো জিত। এমনও হইতে পারে যে ভাইয়া আমি নাও জিততে পারি, রাইট? ব্যাড লাক হইতেই পারে। এখন তুমি যদি বাই এনি চান্স এই পরীক্ষাটায় তুমি খারাপ করছো, তাহলে তুমি কি করবা? কোথায় যাবা? কোথায় যাবা, রাইট? কোথাও কি যাইতে পারবা? তুমি কি চাইলে আবার ইঞ্জিনিয়ারিং এ ব্যাক করতে পারবে তখন? অ্যান্সার হচ্ছে না ভাই, তোমার তো টাইম চলে গেছে। সো তোমার মেডিকেল চুজ করবা, ঠিক আছে, যারা হচ্ছে ফুললি কনফিডেন্ট যে না ভাই আমার মেডিকেল হবেই হবে, আমি ক্লাসে টপ ছিলাম, আমি 2-3 জায়গায় পরীক্ষা দিচ্ছি, যেমন আমাদের প্রি মেডিকেল পরীক্ষা রয়েছে, রাইট? টিএনডি, নেক্সট ডিএমসি, রাইট? এরকম পরীক্ষা একটা হয়েছে। সো ওই পরীক্ষাতে যদি রেজাল্ট মোটামুটি স্যাটিসফাইড লেভেলে ছিল, হ্যাঁ, উই আর ওয়েলকামিং ইউ টু প্রি মেডিকেল। বাট যাদের হচ্ছে মোটামুটি একটু কনফিউশন থাকে যে না ভাই আমি হচ্ছে এত প্যারা নেই না, আমি হচ্ছে হালকা পাতলা পড়বো, হালকা পাতলা এনজয় করবো, লাইফটা চিল করবো, দেন হচ্ছে হ্যাঁ কিছু একটা করবো। সো ওদের জন্য আমি বলবো ডেফিনেটলি প্রি ইঞ্জিনিয়ারিং বেস্ট অপশন। কিভাবে? ধরো তুমি প্রি ইঞ্জিনিয়ারিং, মেইনলি আমি বলি প্রি ইঞ্জিনিয়ারিং মানে কি জানো? মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়ো ওরা হচ্ছে মেইনলি কোনটাকে টার্গেট করো? ওরা হচ্ছে মেইনলি বুয়েটকে টার্গেট করো, বুয়েটকে টার্গেট করো, রাইট? এখন ধরো সাপোজ তোমার বুয়েট হয় নাই, ঠিক আছে? সাপোজ তোমার বুয়েট হয় নাই, এখন বুয়েট না হলে তুমি কি করবা? আমি বলি বুয়েট যদি না হয়, বুয়েটের প্রিপারেশন, আমি অন্য কোনো প্রিপারেশনের কথা বলতেছি না। বুয়েট, সিকিউরেট পরীক্ষা দিতে পারবা, সিকিউরেট পরীক্ষা দিতে পারবা। অলরেডি অপশন তোমার সিকিউরিটি হয় নাই, বাই এনি চান্স সিকিউরিটি হয় নাই, হ্যাঁ নাও হইতে পারে। ঢাবিয়া ইউনিট আছে,
ঢাবি এ ইউনিট আছে। আচ্ছা, ধরো বললাম বাই এনি চান্স এটাতে হয় নাই। বুটেক্স আছে। এটাতে হয় নাই ভাইয়া। হ্যাঁ, নাও হইতেও পারে। এমআইএসটি আছে। হ্যাঁ ভাইয়া, এটাতে হয় নাই। সাস্ট আছে। ভাইয়া আরো লিখবো না আর লেখা লাগবে না? এগুলাই মোর দেন এনাফ। এগুলো কোনো না কোথাও একটা হয়ে যাবে। ঠিক আছে? এই যে আইওটি আছে। সরি, আইওটি ভুলে গেছি। আইওটি তো আবার মাইন্ড করবে। আইওটি ভুলে গেছি। বাংলাদেশে একমাত্র ইন্টারন্যাশনাল ক্যাম্পাস। এরকম আরো অনেক, অনেক ইউনিভার্সিটি আছে। শুধুমাত্র একটা প্রিপারেশন নিয়ে তুমি সুন্দরমতো এগুলা ক্র্যাক করতে পারবা। সো তুমি আমাকে বলো, তোমার মানে তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে তুমি হচ্ছে একটা বড় বিল্ডিং থেকে লাফ দিচ্ছ। একটা বড় বিল্ডিং থেকে লাফ দিচ্ছ। জিনিসটা হচ্ছে এরকম, তোমার কাছে একটা বড় বিল্ডিং আছে। বিল্ডিং থেকে তুমি লাফ দিচ্ছ। বিল্ডিং থেকে তুমি লাফ দিচ্ছ। ঠিক আছে? লাফ দিচ্ছ হচ্ছে এরকম আশায় যে ভাইয়া এখানে একটা জাল আছে। এখানে একটা জাল আছে বা নেট আছে। এই নেটের মধ্যে তুমি পড়ে মানে নেটের মধ্যে হচ্ছে পড়বা, পড়লে হচ্ছে তুমি সেফ থাকবা। এটা হচ্ছে একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন কি এরকম একটা না, অনেকগুলা নেট আছে, অনেকগুলা নেট আছে। তুমি লাফ দিবা। বলো কোন সিচুয়েশনে তুমি লাফ দেওয়াটা ওয়াইজ মনে করবা? কোন সিচুয়েশন তুমি লাফ দেওয়াটা ওয়াইজ মনে করো? ভাই এরকম একাধিক নেট থাকার সিচুয়েশনে নাকি জাস্ট একটা নেট থাকার সিচুয়েশনে? একটা নেট ছিঁড়েই যেতে পারে, একটা নেট খারাপই থাকতে পারে। বাট সবগুলো নেট যদি খারাপও হয় তুমি আস্তে 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 স্লো করে নিচে পড়বা এবং ঠিকঠাক মতো বাঁচতে পারবো, রাইট? সো এরকম ব্যাপারগুলো, এই যে অনেকগুলো নেট থাকার ব্যাপারটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং সাথে রিলেটেড। যে ভাইয়া তোমার কাছে অনেক অনেক অপশন আছে, তুমি চাইলেই যে কোনো একটা চুজ করতে পারবা, ডিপেন্ড করে আসলে তুমি কিভাবে চুজ করতেছো। ঠিক আছে? এই যে শান্তিদের আপা বলতেছে একটা নেট। হ্যাঁ ভাইয়া, তুমি এখন বুঝতেছো না, ব্যাপারগুলো আরো বুঝবা। ঠিক আছে? ব্যাপারগুলো আরো পর বুঝবা, তুমি অ্যাডমিশন দাও তখন বুঝবা। সো আমি বলবো যে তোমাদের লেভেল যদি পড়ো, মেডিকেলে পড়ো ঠিক আছে, বাট ভাইয়া তাও বলবো তুমি প্রি ইঞ্জিনিয়ারিং এ আসো, সাথে হচ্ছে বায়োলজিটা পড়ো। বায়োলজিটা পড়ো। বায়োলজি পড়লে তুমি মেডিকেলটা সহ পড়তে পারবে। ঠিক আছে? মেডিকেলটা সহ পড়তে পারো। কারণ বায়োলজি প্রি ইঞ্জিনিয়ারিং মধ্যে কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আচ্ছা, ফিজিক্স পিসিএম, রাইট? পিসিএম, তারপর হচ্ছে ইংলিশ আছে। সো মেডিকেলে কি আছে? মেডিকেলে এই তিনটা আছে, সাথে একটা বায়োলজি আছে। আর ইংলিশ তো আছেই। সো মেডিকেলে এইগুলো আছে। তুমি জাস্ট যদি এটার সাথে বায়োলজিটা এড করো তাহলে দেখবা তোমার মেডিকেল হয়ে গেছে। বাট সাপোজ মেডিকেলের সাথে তুমি ম্যাথ এড করছো, প্রি মেডিকেলের সাথে তুমি ম্যাথ এড করছো, তাহলে কি ইঞ্জিনিয়ারিং হবে? অ্যান্সার হচ্ছে না ভাই, জীবনও না। মেডিকেলে যেভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হচ্ছে পড়ানো হয়, ওইভাবে আমরা ইঞ্জিনিয়ারিং এ পড়ানো। ইঞ্জিনিয়ারিং আমরা অনেক ডিটেইলসে পড়াই। ঠিক আছে? অনেক ডিটেইলসে পড়াই। সো ভাইয়া সাজেস্ট করব, যারা হচ্ছে এখনো ঠিকঠাক মতো ডিসিশন নিতে পারো নাই, তোমরা প্রি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। আর সাথে যদি বায়োলজিটা পড়ো, বাংলাদেশে ইনশাআল্লাহ সব থেকে তুমি পরীক্ষা দিতে পারবা। আর যদি শুধু প্রি ইঞ্জিনিয়ারিং পড়ো, অনেক অনেক অপশন আছে। আর যদি শুধু মেডিকেল পড়ো, জাস্ট ইউ হ্যাভ ওয়ান অপশনস। ঠিক আছে? সো তো বুঝে শুনে ডিসিশন নাও। ভাইয়ের একটা কথা বলি, ভাইয়ের এক্সাক্ট টাইম গুলো মনে আছে, কারণ এগুলো ভাইয়ের লাইফ চেঞ্জিং সিচুয়েশন। ঠিক আছে? ভাই হচ্ছে আহ ভাই তো 21 ব্যাচ, এইচএসসি 21 ব্যাচ, এইচএসসি 21 ব্যাচ। তোমরা হচ্ছে 26 ব্যাচ, মোটামুটি অনেকই জুনিয়র। বাট আমি হচ্ছে একটা কোচিং সেন্টারে মেইনলি এইচএসসি 20 ব্যাচের সাথে, আমাদের সময় তো করোনা ছিল, আমি হচ্ছে এইচএসসি 20 ব্যাচের সাথে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। কেন নিয়েছিলাম এটা আসলে, মানে ওই কোচিং সেন্টারে হচ্ছে কিছু পরীক্ষা হইতো। পরীক্ষায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতো ওদেরকে কোর্সগুলা ফ্রিতে দিত। মানে যেকোনো একটা অ্যাডমিশন কোর্স ফ্রিতে দিত। আমি হচ্ছে তখন চুজ করেছিলাম মেডিকেল প্রিপারেশন নিব। সো এইচএসসি 20 মানে কি 2019-20 এর দিকে। ঠিক আছে? বাট ভাইয়ের একটা প্রবলেম হয়েছিল। আমার হচ্ছে 2021 সালের 17 ফেব্রুয়ারি 17 ফেব্রুয়ারি আমার হচ্ছে একটু মাইগ্রেনের প্রবলেম হয়েছিল, যে ভাইয়া মাথা ব্যথা করতেছে হঠাৎ করে। দেন হচ্ছে আমি মোটামুটি 1 উইক 2 উইকের মতো পড়াশোনা করতে পারি না। পড়াশোনা না করতে পেরে কি করছি, পরে হচ্ছে কয়দিন পরে আরকি ওই কোচিং সেন্টারটারে পরীক্ষা দিতে গেছি, মেডিকেল স্ট্যান্ডার্ডের পরীক্ষা। যে পরীক্ষায় ভাইয়া অ্যাকচুয়ালি খুব বাজে করছি। ধরো 60% 65% মার্কস পাইছি। যেখানে আমি 90% প্লাস পাইতাম। ঠিক আছে? সো তখন হচ্ছে বাসায় এসে একটু চিন্তা করলাম যে আসলে কি হচ্ছে আমার সাথে? আমি তো খুব ভালো করতাম। যেখানে আমি পরীক্ষা দিয়ে একটা কোর্স জিতে নিছি। সো এখানে তো আসলে ভালো কিছু করার কথা। তখন আসলে বুঝলাম যে আসলে মুখস্থ বিদ্যাটা বা মনে রাখার বিদ্যাটা ব্যাপারটা আমার সাথে এতটা যায় না। সো আমি কি করছি, এই যে ফেব্রুয়ারি মাসে, মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি ২৭ অথবা ২৮ তারিখে ওই কোচিং সেন্টারে ভাইয়া মেডিকেল কোর্সটা চেঞ্জ করে চেঞ্জ করে ২১ ব্যাচের ইঞ্জিনিয়ারিং কোর্সে এনরোল করছিলাম। ওই সময় কিন্তু ভাইদের অলরেডি
সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে, মানে তোমরা এখন যে সময় আছো ওইভাবেই আছে, রাইট? সো ইঞ্জিনিয়ারিং কোর্সের লাস্ট ইঞ্জিনিয়ারিং কোর্সে এনরোল করছিলাম, and ওইখান থেকে হচ্ছে আস্তে আস্তে ভাই পড়াশোনা করতেছি। দেখা গেছে যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ইভেন 10 দিন 12 দিন পড়াশোনা না করলেও দেখা যায় যে আসলে তেমন একটা প্রবলেম হয় না, ঠিক আছে? এখন নোমান কিভাবে চান্স পেয়েছে? এক দুইটা এক্সেপশন পাবা, এক দুইটা এক্সেপশন পাবা। ওইগুলো আসলে এক্সাম্পল হতে পারে না। যেমন তুমি কি চাইলেই ধরো সব দিক দিয়ে পারফেক্ট হতে পারবা? না, পারবা না। নোমান কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট। ও ক্যাডেটে পড়ছে, ক্যাডেটের রুটিন আই গেস জানো তোমরা হচ্ছে যারা আছো। ক্যাডেটে পড়ছে, মেডিকেল চান্স পেয়েছে, বুয়েট চান্স পেয়েছে। হ্যাঁ, এরকম হইতে পারে। বাট এর খুব রেয়ার ভাইয়া। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মেডিকেলে যারা পড়াশোনা করতেছে বুয়েটে চান্স পেয়েছে, এটা খুব রেয়ার। এটা হচ্ছে ১ নাম্বার। বাট বুয়েটে যারা পড়াশোনা করতেছে মেডিকেল চান্স পেয়েছে, খুব মানে একদমই পাওয়া যায়, ইজিলি পাওয়া যায়। ঠিক আছে? ইজিলি পাওয়া যায়। সো এটাগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সে করছি। ওইগুলা থেকে হচ্ছে ভাইরা আল্টিমেটলি লাইফ গুলো সেটেল হয়ে গেছে। এখন বলতে পারো যে মানে আরেকটা ঘটনা বলতে পারি। ঘটনাটা হচ্ছে আ ২০২২ এর মার্চ মাসে। না, ২০২২ এর মার্চ নাকি ২০২৩ এর মার্চ? ভাইদের ক্লাস শুরু হয়েছে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ২০২১ এ, রাইট? হ্যাঁ, ২০২২ এর মার্চ। মার্চ। আমার ১ম পরীক্ষা ছিল হচ্ছে MIST। সেকেন্ড পরীক্ষা ছিল হচ্ছে বুয়েট প্রিলি। তারপরে ছিল হচ্ছে ডিইউ প্রিলি। মানে ডিইউ, হ্যাঁ, ডিইউতে তো একটাই হয়। তারপরে বুয়েট রিটেন। ভাই যদি ডেট গুলা বলি, ডেট গুলো হচ্ছে এরকম যে ভাইয়া MIST হয়েছিল হচ্ছে ১৭ মার্চ। ১৭ মার্চ। বুয়েট প্রিলি হয়েছিল এর ১ সপ্তাহ পরে, মোটামুটি ২৩ অথবা ২৪শে মার্চ। আর ডিইউ হয়েছিল হচ্ছে ২-৩ তারিখে, মানে আমার এক্সাক্টলি ডেটটা খেয়াল নাই। ২ অথবা ৩ এপ্রিল। আর রিটেন হয়েছিল হচ্ছে ১৮ এপ্রিল। ১৮ এপ্রিল। মানে তুমি চিন্তা করো ১৭ মার্চ থেকে ১৮ এপ্রিল, মোটামুটি ১ মাস, রাইট? আচ্ছা, প্রিলি মানে হচ্ছে জাস্ট ওই যে বইটার একটা এক্সাম হয় না, শুধু এমসিকিউ থাকে, রাইট? ওই এমসিকিউর কথা। আচ্ছা দেখো, ১৭ থেকে ১৮ পর্যন্ত মোটামুটি কি ১ মাসের মতো সময়। এই ১ মাস আমি বই ধরি নাই, বই টাচ করি নাই। টাচ করি নাই। এবং এটা আমি কনফিডেন্স সাথে বলতে পারি বই টাচ করি নাই। MIST তে পরীক্ষা দিছি। আমি দেখতে পাইছি আমি ওইখানে মোটামুটি ২০ টা কোয়েশ্চেন ছিল। প্রতিটা কোয়েশ্চেনের জন্য ৫ মার্কস করে। আমি হচ্ছে ১৯ টা কোয়েশ্চেন অ্যান্সার করছি, ২০ টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারতাম। আমি ২০ নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার মানে লাস্ট কোয়েশ্চেনটা অ্যান্সার করি, যখন কারণ ওইখানে সংকরণের চিত্র আঁকাইতে বলছিল। আমি চিত্র আঁকা খুব অপছন্দ করি। সো ইচ্ছা করে আমি অ্যান্সার করি। আমি জানি আমি চান্স পাবো। সো ওইখানে চান্স হয়েছিল। বুয়েট প্রিলি দিয়ে হচ্ছে আমি শিওর ছিলাম চান্স হবে। ওইখানেও হয়েছিল। ডিইউতে দিছি, ডিইউতে হয়েছিল। রিটেনে দিছিলাম, রিটেনটাতে একটু প্রবলেম হয়েছিল। আমি ভাবছিলাম বুঝি আই গেস টান্স পাবো না। কারণ এখানে হচ্ছে অ্যাকচুয়ালি খুব বাজে ভাবে এক্সাম দিছিলাম। সো এই যে এই ১ মাস আমি না পড়াশোনা করে আমি কিন্তু পরীক্ষাগুলো দিছিলাম। বাট স্টিল আমার ভালো কিছু করতে পারছি। সো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর আউটকামটা সেই, যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমাকে এমনভাবে চিন্তা করতে শেখায় যে তুমি ৩ মাস, ৪ মাস বা ১ মাস, ১৫ দিন, ২০ দিন যদি তুমি নাও পড়াশোনা করো, তোমার ওই যে চিন্তা মানে তোমার মাসল মেমোরিতে যে জিনিসটা ডেভেলপ হয়ে গেছে, এটা অলরেডি থাকবে। মেডিকেলে দেখবা এরকম খুব রেয়ার পাবা। ঠিক আছে? এরকম খুব রেয়ার পাবা। সো তোমার কাজই হবে হচ্ছে ভাই এমনভাবে এখন ডিসিশন গুলা নেওয়া, যে ডিসিশন গুলা তোমার ফিউচার লাইফকে ইমপ্যাক্ট ফেলতে পারে সুন্দর মতো। ঠিক আছে? মেডিকেল দিছেন? না ভাই, মেডিকেল দেই নাই। মেডিকেল দেই নাই ভাইয়া। মানে বললাম না, গ্রামে হচ্ছে, তোমরা যারা গ্রামে আছো হয়তো ভাইয়ের সাথে রিলেট করতে পারবা। মানে গ্রামের বাবা-মার ইচ্ছায় একটা ছেলে-মেয়ে জন্মাইছে। জন্মের পর থেকে ওদের ইচ্ছা ডাক্তার হবে। আমি মেডিকেল যদি দিতাম, আমার বলতে পারি না, বাট হয়তো হইতে পারত। কারণ ভাই হচ্ছে মেডিকেল পড়াশোনা একদম অফ করে দিয়েছিলাম। জাস্ট বায়োলজি পড়ছিলাম ঢাবির জন্য। হয়তো হইতে পারত। অ্যান্ড বাই এনি চান্স যদি এখানে হয়ে যেত, তাহলে আমার জীবনও বুয়েটে পড়তে দিত না। মেডিকেলে পড়তে দিত। সো এইজন্য হচ্ছে ভাইয়া এখানে এপ্লাই করছিলাম, বাট পরীক্ষার দিন ভাইয়া যাই নাই পরীক্ষা দিতে। ঠিক আছে? তো অবশ্যই ডিসিশন গুলা ভাইয়া তুমি এখন অনেক ম্যাচিউর। ডিসিশন গুলা ঠিকঠাক মতো নাও। ঠিকঠাক মতো চিন্তা করো যে আসলে তোমার কি করা উচিত। ঠিক আছে? এমন ডিসিশন নিও না যাতে তোমার ফিউচারে প্যারা খাওয়া লাগে। ডিসিশন গুলা ভালোভাবে নাও, সুন্দরভাবে নাও। আর ভাইয়া বলবো, ভাইয়ের অলওয়েজ প্রি ইঞ্জিনিয়ারিং বলবো, প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং সাথে বায়োলজি পড়ো, তাহলে হচ্ছে মেডিকেলও হয়ে যাবে। আর প্রি মেডিকেল সাথে যখন ফিজিক্স কেমিস্ট্রি পড়বা, জীবনে হবে না এগুলো। ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে ভাইদের আজকের বেসিক কথাবার্তা কিছু। কেন বলতেছি? কারণ তোমাদের এখন যে সিচুয়েশনটা আসতেছে, ওই সিচুয়েশনে ভাইয়া ছিলাম। ওই সিচুয়েশন হচ্ছে ভাইয়া উল্টাপাল্টা ডিসিশন নিছিলাম। আমার হয়তো মানে এখন যেমন তোমরা আমাকে পাইতেছো, আমি হয়তো ওইরকম তখন পাইতাম না। ঠিক আছে? আমাদের এলাকায় হচ্ছে ওইরকম কেউ ছিল না যে বুয়েট মেডিকেলে পড়ে বা ঢাবিতে পড়ে ওরা হচ্ছে আমাকে বুঝাবে যে এটা কর, ওইটা কর। কেউ কিছু করতো না। আমরা নিজেরাই যদ্দূর ক্লাস থেকে শুনতাম ওইটাই আরকি। ঠিক আছে? সো আমরা হচ্ছে আজকে হচ্ছে কি করি? আজকে হচ্ছে আমরা হুম
মিশাইল বলতেছে, "হ্যাঁ, এক্সাক্টলি পাশের বাসার আন্টি খোঁচাখুচি করে।" ভাই পাশের বাসার আন্টি না মানে তোমার বললাম না বাংলাদেশের পার্সপেক্টিভটাই হচ্ছে এরকম। কোন একটা ছেলে-মেয়ে জন্মাইছে। বাপ-মায়ের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হি উইল বি a ডক্টর অর শি উইল বি a ডক্টর। উইল বি না। হি মাস্ট বি a ডক্টর, শি মাস্ট বি a ডক্টর। অবশ্যই ডক্টর হইতে হবে। অন্য কিছুই না। ঠিক আছে? সো এই জিনিসপাতিগুলো আস্তে, আস্তে তোমারই ভাঙতে হবে ভাইয়া। তোমার যদি নিজেই নিজেকে মানে এখন স্যাটিসফাইড করতে না পারো, নিজে নিজের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে একটু প্রবলেমে থাকো, তাহলে তো সমস্যা, রাইট? মনিরা পারভিন বলতেছে, আমি তো এই এইচএসসি ২৭ ক্লাস করতে পারবো? ২৭ এ কেন ক্লাস করবা ভাইয়া? সুবহানা বলতেছে মুখস্থবিদ্যা খারাপ হলে কি? হ্যাঁ ভাইয়া তোমার লেভেলে এটাই বলতে পারো। মুখস্থবিদ্যা খারাপ হলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো। বাট লজিক্যাল চিন্তা করতে পারা লাগবে। ঠিক আছে? লজিক্যাল চিন্তা ছাড়া কিন্তু আবার এখানে প্রবলেম আছে। সিলেবাস শেষ করতে পারি না। কি করবা? শেষ করবা। আস্তে, আস্তে শেষ করো। যে ক্লাসগুলো জমে আছে ভাইয়া রুটিন গুলো ফলো করে শেষ করো। আচ্ছা একজন জানতে চাচ্ছে যার সবগুলা ক্লাস ক্লিয়ার। আচ্ছা বলো সবগুলা যার ক্লাস ক্লিয়ার ওর এরকম কয়জন আছে বলো তো? আচ্ছা কেউ একজন একটা কমেন্ট করতেছে। এই তো হুম, হুম। আম সৌরভ হোসেন বলতেছে যে ওর মাঝে একটা টেন্ডেন্সি আছে যে ও ১ মাস ধরে একটা চ্যাপ্টার পড়ে। ভাইয়া ১ মাস ধরে তো তুমি চ্যাপ্টার পড়তে পারবা না। এটা হচ্ছে ১ম মিসকনসেপশন। ১ মাস ধরে যদি একটা চ্যাপ্টার পড়ো তুমি জীবনেও পড়াশোনা শেষ করতে পারবা না। ঠিক আছে? তুমি হচ্ছে ১ মাস না মানে মোটামুটি ১০ দিনের মতো সময় দাও একটা চ্যাপ্টারে। হ্যাঁ, ফুল কনসেনট্রেশন সহকারে হ্যাঁ, পমোডোরো টেকনিক তুমি ফলো করতেছো ভেরি গুড। বাট ফুল কনসেনট্রেশন সহকারে একটা চ্যাপ্টার পড়ো। ১৫ দিন, ১০ দিন বা ১২ দিনে একটা চ্যাপ্টার পড়ো। বাট ১ মাস ভাই হিউজ টাইম। তুমি চিন্তা করো ভাই ফিজিক্সে কয়টা চ্যাপ্টার? ১৪ টা চ্যাপ্টার রাইট? কেমিস্ট্রিতে কয়টা? ১০ টা। ১৪ টা ১০ টা কয়টা? ২৪ টা। ১ মাস করে সময় দাও। কত? ২৪ মাস। এইচএসসি তুমি সময় পাও কত? ১৮ মাস ১৯ মাস। হবে না তো। তুমি মেক্সিমাম ১০ দিন ৮ দিন সময় দাও। খুব কনসেনট্রেশন সহকারে ফুললি কনসেনট্রেশন। ভাই আমি পড়তেছি মানে আমার মা আমার ডাকতেছে, ভাই গুতা দিতেছে, ছোট বোন গুতাই দিতেছে। আমার প্রিয় মানুষ আমার ডাজন্ট ম্যাটার ভাই। ডোন্ট কেয়ার। জাস্ট পড়া। ১০ দিন জাস্ট পড়া। এভাবে যদি করো খুব সুন্দরভাবে শেষ করতে পারবা। ফৌজিয়া আন্না বলতেছে সাস্টের জন্য হ্যাঁ, অফকোর্স ভাইয়া সাস্টের জন্য প্রি ইঞ্জিনিয়ারিং নিতেই হবে। তুমি এমনিতে পারবা না। সাস্ট কিন্তু অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন করে। ঠিক আছে? এই আদিত্য এসব নিয়ে টেনশন করা যাবে না। ঠিক আছে? এসব নিয়ে টেনশন করা যাবে না। একদম টেনশন করা যাবে না। আচ্ছা, অনিক চক্রবর্তী বলছে, "ঘুম থেকে উঠতে পারি না। কাল পড়ব করে আর পড়া হয় না। পড়তে চাই কিন্তু বাড়িতে বলে ক্লাস করলে হবে।" না, একদম না ভাই। এই জিনিসটা বাড়িতে বলে ক্লাস করতে হবে। না। অবশ্যই তোমার নিজে পড়তে হবে। আমরা তো তোমাকে বুঝাই দেই ইজিলি কিভাবে জিনিসপাতিগুলো বুঝা যায়। বাট তোমার তো নিজে অ্যাবজর্ব করতে হবে ব্যাপারগুলা। তুমি একটা জিনিস চিন্তা করো, ভাইয়া যেভাবে এক্সপ্লেইন করি, ভাইয়া যেভাবে একটা জিনিস বুঝাই, তোমার কি আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি এক্সাক্টলি সেম ভাইয়ার মতো? না ভাইয়া। ভাই হয়তো একটু বড় আছি। ভাই জিনিসগুলো অনেক জায়গা থেকে হচ্ছে দেখছি, অনেক জায়গা থেকে পড়ছি। ইংলিশ, বাংলা, হিন্দি সবকিছু দেখছি। বাট তুমি তো দেখো নাই। তুমি জাস্ট বাংলাদেশী রাইটার গুলো দেখছো। তো তুমি হচ্ছে ওই বই থেকে কিভাবে ইনফরমেশন গুলো নিজের মধ্যে অ্যাবজর্ব করা যায় ওইটা দেখবা। কিভাবে করা যায়? বই পড়তে হবে, নিজে লিখতে হবে, বিভিন্ন এক্সাম দিতে হবে। আমাদের এফসি কিন্তু অনেক এক্সাম আছে। প্র্যাকটিস বুক পড়তে হবে। এগুলো পড়তে হবে ভাইয়া। তোমার নিজে করতে হবে। জাস্ট ক্লাস করলে হবে না। ভাইয়া তো ক্লাসে বলে দিচ্ছ, রাইট? ভাইয়া ক্লাসে বলে দিচ্ছি। আচ্ছা, আকাশ সাহা বলছে, "প্রতিটা ক্লাসে নোট করেছি কিন্তু নোট দেখে কিছু বুঝতে পারছে না।" আম হ্যাঁ, এটা মাঝে, মাঝে হয়। কেন হয় জানো? তুমি যখন জাস্ট একবার ক্লাসটা করো, ভাইয়া সাজেস্ট করব কি ১ম বার আজকে লাইভ ক্লাসটা করো। কালকে যখন আপলোড হয়ে যাবে এটা হচ্ছে 1.5 দিয়ে করে নাও। আজকে তো নোট করবা ভাইয়ার সাথে, 1.5 দিয়ে কালকে করে নাও। তাহলে হচ্ছে প্রবলেম হবে না। বাট হ্যাঁ, একবার ক্লাস করে নোট করলে পরে দেখলে বুঝবা না। এটা ভাইয়ের সাথে হয়। এটা কমন প্রবলেম। সো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে ভাইয়া পরবর্তীতে ধরো ১.৫ ঘন্টার একটা ক্লাস 1.5 দিয়ে তুমি করলা। সব জায়গায় দেখার দরকার আছে? যেমন আজকে ভাই শুরুতে এইসব হাবিজাবি বলতেছে এগুলো দেখার দরকার আছে? দরকার নাই। শেষের ৩০ মিনিট ৪০ মিনিট দেখবা 1.5 দিয়ে দেখলে কত? ১০ মিনিট। ১০ মিনিট কেমন কি একটা টাইম? তুমি খাইতে বসতেই তো তোমার ১ ঘন্টা চলে যায়। গোসলেই তো ২ ঘন্টা চলে যায়। ১০ মিনিট কি? ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেই তো এর চেয়েও বেশি সময় চলে যায়। তো এগুলো কনসিস্টেন্ট ওয়েতে নিয়ে আসো। নিয়ে হচ্ছে এগুলোতে টাইম ইনভেস্ট করো। দেখবা যে খুব সুন্দর মতো সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে? হুম, 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 হুম।
আচ্ছা, শান্ত বিশ্বাস বলতেছে ও টিএনবি তে 17তম হইছে। হ্যাঁ ভাই, গিফট চলে যাবে, গিফট চলে যাবে। প্যারা নাই। গিফট চলে যাবে। ঠিক আছে? গিফট চলে যাবে। আচ্ছা, ইফফাত জাহান বলতেছে সকালে নাকি রাতে পড়লে ভালো হয়। আ এটা আসলে তোমার বায়োলজিক্যাল ক্লকের সাথে, যেমন ভাইয়া হচ্ছে মানে পরীক্ষা যখন আসে তখন দিন-রাত পড়ি আরকি। বাট নরমালি হচ্ছে ভাইয়া রাতে পড়ি। সো দেখা যায় ভাই সারাদিন ক্লাস থাকে, ল্যাব থাকে। দেন তোমাদের সাথে ক্লাস নিতে এখানে গিয়ে রাতে পড়ি। সো ভাইয়ার সাইকেলটা হচ্ছে এরকম। ভাইয়া বলে না যে তুমি রাতে পড়ো। বাট এরকম হচ্ছে ভালো না। ভালো হচ্ছে সকালে উঠে পড়া। তখন মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে। আশেপাশে আলো বাতাসও ভালো থাকে। সো হ্যাঁ, এটা থিওরিটিক্যাল কথাবার্তা মনে হইতে পারে। বাট না, ইটস ট্রু। ঠিক আছে? সকালের আলো বাতাস ভালো। ওইখানে হচ্ছে কনসেনট্রেশনটা ভালো থাকে। আশেপাশে অনেক নিঃশব্দে জিনিসপাতিগুলা পড়াশোনা ঠিকঠাক মতো করা যায়। সো যদি পারো আ আর্লি উঠার একটা হ্যাবিট করো। ওইটা ভালো কাজে দেয়। পড়াশোনা ঠিকঠাক মতো প্রোডাক্টিভ ওয়েতে করা যায়। আর যদি তা প্রবলেম হয়, তোমার যদি সাইকেল একদমই রাতে হয়, নাইট ওল এর মতো হচ্ছে ভাইয়ের মতো থাকো, তাহলে রাতেও পড়তে পারো। বাট টোটালি ডিপেন্ডস অন ইউর বায়োলজিক্যাল ক্লক। ঠিক আছে? এটা আসলে এমনি জেনারেলাইজড কোনো অ্যান্সার নাই। স্যার, আমি এই কোর্সে ভর্তি হয়েছি মেডিকেলে। এখন কি ইঞ্জিনিয়ারিং আসতে পারবো? অফকোর্স আসতে পারবা। ভাইয়া তুমি হচ্ছে 16780 তে কল দিতে পারো। কল দিলে হচ্ছে চলে আসবা। ঠিক আছে? আ অবশ্যই চলে আসতে পারবা। 16780 তে কল দিয়ে ভাইয়ের নাম বলবা, তাহলে হচ্ছে প্রোগ্রামগুলো শিফট করে দিবে। ঠিক আছে? অথবা ভাইকে তুমি ইনবক্স করতে পারো। ভাইয়া ট্রাই করবে রিপ্লাই দেওয়ার জন্য। আরে আ আইনারাম ত্রিপুরা। রেগুলার থাকে বাট কিছু পারে না। এটাই রেগুলারিটি থাকাটাই তো ভাই পারা। তুমি এখন মনে দিছে পারো না। তুমি আস্তে, আস্তে আরেকটু নিজেকে ইমপ্রুভ করো। ঠিক আছে? তোমার মনে দিছে তুমি পারো না কেন মনে হইতেছে? পরীক্ষা দিছো কখনো? পরীক্ষা দিবা। ভুল হইছে? হ্যাঁ, আবার পরীক্ষা দিবা। প্র্যাকটিস এক্সাম গুলো তো যতবার ইচ্ছা ততবার দেওয়া যায়। কেন রাখছি এগুলা তোমার জন্য? জাস্ট দেখার জন্য যে না, এখানে একটা প্র্যাকটিস এক্সাম বলে একটা কিছু আছে। ২৫ টা এমসিকিউ আছে। আমি পরীক্ষা দিব। এগুলোর জন্য রাখছি না ভাইয়া। যত বেশি ইচ্ছা পরীক্ষা দিবা। নিজেকে যত বেশি ইচ্ছা ডেভেলপ করবা। ঠিক আছে? আর রেগুলারিটি মেইনটেইন করছো, ভেরি গুড ভাই। এটাই তো তোমার ইমপ্রুভমেন্ট। এটাই তো সবাই পারে না। এটা তো তুমি পারছো। কংগ্রাচুলেশন। হুম, হুম, হুম। আচ্ছা, এসওএমসি ড্রিমার্স। নমস্কার ভাইয়া, আমি চয়ন এইচএসসি আচ্ছা ঠিক আছে। আমি অনেক সময় কিছু জিনিস ফেস করে আসতেছি যে আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। এটা জানি আমার স্বপ্নের দিকে ধাবিত করে আমার মনে আমাকে, কিন্তু কিভাবে কি করব আমি বুঝতেছি না। সমস্যা। তাই অনেক সময় আমি কয়েকদিন পড়াশোনা মনোযোগ থেকে থাকে যে আমি আগে জায়গায় চান্স পেতে হবে, কিন্তু কয়েকদিন পরে আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তোমার প্রবলেমটা হচ্ছে ভাইয়া, তুমি কয়েকদিন খুব মোটিভেটেড থাকো, রাইট? আর তারপর হচ্ছে মোটিভেশন চলে যায়, রাইট? আ সো তুমি হচ্ছে কি করবা? ভাইয়া বলব হচ্ছে আ এই জিনিস মানে মোটিভেশনটা অন্যের কাছ থেকে শোনার চেয়ে, যেমন তোমরা অনেকেই বলো ভাই মোটিভেশন দেন। ভাইয়া পার্সোনালি এটাকে ওন করি না। মোটিভেশন হচ্ছে নিজের মোটিভেশন নিজেই হওয়া উচিত। যেমন তুমি যদি বিশ্বাস করো যে ভাইয়া তুমি এখন যে সিচুয়েশন এ আছো, আশেপাশে সামাজিক অবস্থায় বা পারিবারিক অবস্থায় বা ফাইন্যান্সিয়াল অবস্থায় তোমার যে সিচুয়েশন আছে, তুমি হচ্ছে ভালো কোথাও চান্স পেলে তোমার এই সিচুয়েশন গুলা ইমপ্রুভ হবে। দ্যাটস ইউর মোটিভেশন। দ্যাটস মাস্ট বি ইউর মোটিভেশন। নট যে ভাই আরেকজন কি বলছে, পইড়া ফাটাই ফেলতেছি, বইটা পড়ে এটা করতেছি, ডিএমসি তে পড়ে এটা, না ভাই এটা মোটিভেশন হওয়া উচিত না। মোটিভেশন হওয়া উচিত যে তুমি আসলে যদি বিশ্বাস করো যে তোমার আসলে নিজে থেকে ভেতর থেকে ব্যাপারটা আসে যে না ভাই আমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পাই, ভালো একটা মেডিকেলে চান্স পাই, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাই, তাহলে আমার ফিউচারটা সুন্দর হবে। ফিউচারটা আমি সুন্দরভাবে গড়তে পারবো। এটাই তোমার মোটিভেশন হওয়া উচিত। এই জিনিসটাকে যদি নিজে ইনকর্পোরেট করতে পারো, বা এর চেয়ে আরো ভালো যদি ভাইয়া ওই বলি, ওই হচ্ছে তুমি তোমার বাবা-মায়ের দিকে তাকাও। সেই ছোটবেলা থেকে যখন যা চাইছো তখন তাই পাইছো। কখনো উনারা খোঁটা দেয় নাই। যে তোকে আমি ৳২০০ দিছি, তোকে আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, কোন কাজ করাচ্ছি না। স্টিল তোর রেজাল্ট এত খারাপ কেন? এগুলো কিন্তু কখনো বলে না বাবা-মা। সো ওদের মুখের দিকে তাকাও। ওদেরকে তুমি কি দিছো? আজ পর্যন্ত কিছু দিতে পারো নাই। একটা কিছু তো দেওয়া লাগবে, রাইট? তুমি যতই ওদের উপর ডিপেন্ডেন্স থাকো বা যতই ভবিষ্যতে বড় হয়ে যাও, ওদেরকে তুমি কি দিছো? এই বয়সে তো দিতে পারো না। তোমার দেওয়ার মতো কি আছে? রেজাল্টটাই তো আছে। রেজাল্টটা ওদেরকে দাও। বুয়েটে চান্স পাইছো। চান্স পাওয়ার পর দেখো আম্মু আমি বুয়েটে চান্স পাইছি। দেখো আব্বু আমি বুয়েটে চান্স পেয়েছি। কতটা যে হ্যাপি হবে ওরা, এটাই তোমার আসলে মোটিভেশন হওয়া উচিত। এর চেয়ে তো বড় কিছু মোটিভেশন আই গেস নাই। কে কি বলছে, কে কি ডাজন্ট ম্যাটার ভাই। তোমরা যথেষ্ট ম্যাচিউর। ১৬-১৭ বছর ছেলে-মেয়ে বাংলাদেশে ম্যাচিউর হয়ে যায়। তোমরা বুঝো যে আসলে কোনটা মোটিভেশন, কোনটা ফেক মোটিভেশন। এসব না দিয়ে তোমরা নিজের থেকে চিন্তা করো। তোমার বাপ-মা খুশি হবে। তুমি নিজে হচ্ছে বুঝতেছো তোমার ফিউচার আসলে ভালোর দিকে যাবে। এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে অলওয়েজ যখন পড়তে বসবা, খুব কনসেনট্রেশন সহকারে পড়তে পারবা। খুব ভালোভাবে পড়তে পারবা। যেটা ফোকাসে রাখো ওইটাই আল্টিমেটলি অ্যাচিভ করতে পারবা। বাট তুমি যদি মাথায় রাখো যে ভাইয়া
মাহিন ভাইয়া এটা বলছিল। মাহিন ভাইয়া গ্রাম থেকে চলে আসছে। মাহিন ভাইয়া খাইতে পাইতো না একসময়, এখন ভালো, ভালো জায়গায় খাইতেছে। এসব তো মোটিভেশন না ভাই, এসব ভাইয়ার লাইফস্টাইল। এটা তুমি নিজে তো বিল্ড করতে হবে। কিভাবে করবা? মোটিভেশন দিয়ে না? একদম না। আমি কি তোমাকে 24/7 মোটিভেশন দিতে পারবো? পারবো না। তুমিও শুনতে পারবা না। তোমার একসময় এই কি বলে, যাহ ভাল লাগতেছে না। সো নিজের মোটিভেশন নিজে হবা। ঠিক আছে? অবশ্যই নিজে হবা। আচ্ছা, আ মেডিকেল প্রিপারেশন নিলে অনেক ভার্সিটিতে চান্স হয়, যেমন ডিইউজি। আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট। আচ্ছা বলি। হ্যাঁ বলি। জাস্ট নাম শুনলেই হবে না। ঠিক আছে? জাহাঙ্গীরনগর ডি ইউনিট। ভাই এক্সাক্টলি কয়জন স্টুডেন্ট নেয় জানি না। বাট 400 জন স্টুডেন্ট নেয়। মানে ধরে নিলাম হচ্ছে 400 জন নেয়। 400 জন। এর মধ্যে 200 জন মেয়ে, 200 জন ছেলে। 200 জন ছেলে। এর বাইরে নিবে না। 200 টা ছেলে, 200 টা মেয়ে নিবে। মানে এদের 50-50 ছেলে মেয়ে। ঠিক আছে? এখন সাপোজ, তোমার ছেলেদের মধ্যে তোমার মেরিট আসছে, ছেলেদের মধ্যে তোমার মেরিট আসছে 210। পরীক্ষা কয়জন দেয় জানো? পরীক্ষা মোটামুটি 80 থেকে 90 হাজার দেয়। 80 থেকে 90 হাজার দেয়। হ্যাঁ, 80 থেকে 90 হাজার দেয়। ধরো সাপোজ তুমি হচ্ছে একজন ছেলে, তোমার মেরিট আসছে 210। 210। ঠিক আছে? তুমি চান্স পাবা? না ভাই, তুমি চান্স পাবা না। তুমি 80 থেকে 90 হাজার মানুষের সাথে ফাইট করে 210তম সিরিয়াল আনছো। চান্স পাবা না। চান্স তুমি একদমই পাবা না। সো হ্যাঁ আছে, বাট এটা আমি বলবো হচ্ছে মেডিকেলের চেয়ে কম্পিটিটিভ। কম্পিটিটিভ, মেডিকেলের চেয়ে কম্পিটিটিভ। ঠিক আছে? এখন যদি আমি বলি হচ্ছে এগ্রিকালচারের কথা। হ্যাঁ ভাই, এগ্রিকালচারের কোয়েশ্চেন দেখছো? কোয়েশ্চেন না দেখলে হচ্ছে আজকে কি দেখবা? যারা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং পড়তেছো, দুইজন ফ্রেন্ড, একজন প্রি ইঞ্জিনিয়ারিং, একজন মেডিকেল পড়তেছো, ওরা এগ্রিকালচার কোয়েশ্চেন দেখবা। দেখবা হচ্ছে পি, সি, এম, বি। ঠিক আছে? ফিজিক্স আমরা ইঞ্জিনিয়ারিং এ পড়াই। হ্যাঁ পড়াই। কোন লেভেলে পড়াই? প্রো লেভেলে পড়াই। তুমি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পারো মানে তুমি সব পারো। কেমিস্ট্রি পড়াই। হ্যাঁ পড়াই। কোন লেভেলে? প্রো লেভেলে। অ্যানালিটিক্যাল, এমসিকিউ, রিটেন সবকিছু। ম্যাথ পড়াই। হ্যাঁ পড়াই। কোন লেভেলে? প্রো লেভেলে। বায়োলজি পড়াই। না পড়াই না। এই জন্য ভাই কি সাজেশন দিছিলাম? তুমি হচ্ছে আলাদা করে একটু বায়োলজিটা একটু পড়বা। তাহলে হয়ে গেছে না তোমার জিএসটি এগ্রি? ঠিক আছে? এন্ড কোথায় হবে? তুমি প্রো লেভেলে র‍্যাঙ্কিং করতে পারবা, মানে টপ করতে পারবা। ঠিক আছে? এখন মেডিকেলের কথা বললামই না। মেডিকেল যারা পড়তেছো ওরা জানো যে ভাইয়ের কাছে মুখস্থ মুখস্থ মুখস্থ। এটাই হচ্ছে মেইন কথা। ঠিক আছে? 4.33 ভাই, এসএসসির ব্যাপারটা হচ্ছে মানে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে যেটা হয় আরকি, জিপির উপর কোনো মার্কস নাই। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জিপির উপর মার্কস নাই। এইচএসসি তে তুমি জাস্ট ভালো কিছু করবা। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ধরো 85% মার্কস পাইছো। তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবা। বাট মেডিকেলে হয় কি? এসএসসির যে জিপিএ আছে ওইটাকে মোস্ট প্রবাবলি 10 দিয়ে গুণ করে। এইচএসসির যে জিপিএ আছে ওইটাকে 15 দিয়ে গুণ করে। ঠিক আছে? সো 4.33 যে পাইছো রিজওয়ান আহমেদ, ও হচ্ছে মেডিকেলে অলরেডি এমন পেছানো পেয়েছে। তারপর আমি বললাম হচ্ছে 4.33, এটাকে তুমি কত দিয়ে গুণ করবা? 10 দিয়ে, রাইট? সো 43.3। একজন পাইছে 5, 5 কে 10 দিয়ে গুণ দাও, কত? 50। তার মানে একটা ছেলে 50 পাইছে জিপিএ তে, আর তুমি পাইছো 43। ধরো সাপোজ তোমার 7 মার্কস কম। 7 মার্কস কম। 7 মার্কস যদি আমি ধরে নিচ্ছি কোন সিচুয়েশনে তুমি এইচএসসি তে এ প্লাস পাইছো, এইচএসসি তে এ প্লাস পাইছো। এইচএসসি তে কি এ প্লাস পাইছো, 5 পাইছো। এই সিচুয়েশনে তুমি 7 মার্কস অলরেডি কম পাচ্ছ অন্য স্টুডেন্টদের তুলনায়। তোমার কি করতে হবে? তোমার যে ওই যে 7 মার্কস যেহেতু কম পাইছো, তার মানে অন্যরা পরীক্ষা দিবে 100 মার্কসে, তুমি পরীক্ষা দিবা 93 মার্কসে। 93 মার্কসে। সাপোজ একটা স্টুডেন্ট 100 মার্কসে পরীক্ষা দিয়ে ও 70 পাইছে। 70 পাইছে। তুমি 93 মার্কসে পরীক্ষা দিয়ে 70 পাওয়ার চান্স কতটুকু আমাকে বলো? একটা স্টুডেন্ট 100 তে পরীক্ষা দিয়ে 70 পাইছে। তুমি 93 তে মার্কস পরীক্ষা দিয়ে 70 পাওয়ার চান্স কতটুকু? হিউজ ভাইয়া। এখানে আসলে বলা যায় যে গ্যাম্বলিং করার মতো, রাইট? গ্যাম্বলিং করার মতো। সো হ্যাঁ, বাট ইঞ্জিনিয়ারিং হইলে কি হইতো? ইঞ্জিনিয়ারিং হইলে তোমার এই জিনিসটা দেখতোই না। জাস্ট এই যে এই রেজাল্টটা দেখতো। এই রেজাল্টটা দেখতো এবং জিপিএর উপর কোনো মার্কস নাই। এখন ইঞ্জিনিয়ারিং এর বইয়ের যে প্রিলি আছে, প্রিলি 100 মার্কসে, সবাই 100 মার্কসে ফাইট করে। রিটেন আছে, রিটেন 400 মার্কসে, সবাই 400 মার্কসে ফাইট করে। সবাই, সবাই যারা এইচএসসি তে এ প্লাস পাইছে, সবাই এই মার্কসে ফাইট করে। এখন তুমি এসএসসি তে কি করছো না করছো, এই জিনিসটা ইমপ্যাক্ট ফেলতেছে মেডিকেলে, ভার্সিটিতে। ইঞ্জিনিয়ারিং ইমপ্যাক্ট ফেলতেছে না। ইঞ্জিনিয়ারিং ইমপ্যাক্ট ফেলবে কি? সামনে তুমি কি করবা? এইচএসসি তে তুমি কি করবা? এটা ইমপ্যাক্ট ফেলতেছে। সো এই জিনিসটা ভালো মতো যদি করতে পারো, তাহলে আমরা বলবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা বেস্ট। ঠিক আছে?
নুসরাত জাহান ভাইয়া, তুমি নিজে চিন্তা করো, তোমরা যথেষ্ট ম্যাচিউরড। আচ্ছা, আজকের কথাবার্তা ভাইয়া এতটুকুই, ইঞ্জিনিয়ারিং মেডিকেল নিয়ে বাস্তবতা। আর যদি আরো জানতে চাও, তোমাদের শিশির ভাই হচ্ছে 5 তারিখে মুসলিকা সেশন নিবে, ওই সেশন হচ্ছে জয়েন করতে পারো। ওরে হচ্ছে কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিবে ও, ঠিক আছে। আর আজকে হচ্ছে ভাইদের এতটুকুই, ভাইরা হচ্ছে শুরু করব দিয়ে ভাইরা হচ্ছে শুরু করবো আজকে কিছু অ্যানিমেশন দিয়ে, ঠিক আছে। আমরা হচ্ছে অ্যানিমেশন গুলো বোঝার ট্রাই করবো, দেন হচ্ছে পড়াশোনায় আমরা মুভ করব। সো ভাইয়া আবারও বলবো ভাইয়া, তোমরা হচ্ছে যথেষ্ট ম্যাচিউর। তোমরা যখন ডিসিশন নিবা বাবা মায়ের প্রেসারে বা আশেপাশের আন্টি আঙ্কেলের প্রেসারে, বা তোমার প্রিয় মানুষ চাইছে তুমি ডাক্তার হও, তোমার প্রিয় মানুষ চাইছে তুমি হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, বললাম না। এসএসসি তে কত পয়সা ডাজন্ট ম্যাটার, এইচএসসি টা ম্যাটার করে। বলতেছি তোমার প্রিয় মানুষ চাইছে এটা হও এটা হও, আসলে তুমি এই জিনিসটা ফোকাস করবে না, তুমি নিজে দেখবা যে আসলে ভাই তোমার ফিউচারে যখন তুমি যাবা তোমার চান্স কোন জায়গায় বেশি, তোমার চান্স কোন জায়গায় বেশি, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে ভালো মতো খেয়াল রাখবা। সো আমরা হচ্ছে আজকে হচ্ছে অ্যানিমেশন দেখি, কিছু অ্যানিমেশন দেখি, অ্যানিমেশনের ব্যাপারগুলো কি কি। আচ্ছা, তোমরা হচ্ছে প্রিভিয়াস চ্যাপ্টারটাতে, ম্যাগনেটিজমের চ্যাপ্টারটাতে তোমার ম্যাগনেট নিয়ে পড়ছো, রাইট? এটা দেখো ম্যাগনেট। আমরা দেখো ম্যাগনেট আগে পিছে গেলে কি হয়, আমাদের যে পদার্থ আছে, পদার্থের মধ্যে যে পোলগুলা থাকে, পোলগুলা কি হয়, চেঞ্জ হয়, রাইট? এটা কি, এটা হচ্ছে আমাদের, এটা কি বলো, এটা হচ্ছে কম্পাস, রাইট? দেখো কম্পাসটা কিভাবে হয়, ভালো মতো দেখো, একটু জাস্ট অ্যানিমেশনটা বোঝার ট্রাই করো, এর বাইরে ভাই কিছু পড়াবো না আজকে। দেখো এটা হচ্ছে নর্থ পোল, আর এটা হচ্ছে কি সাউথ পোল। সো তুমি যখন একটা দণ্ডচুম্বককে, ঠিক আছে, একটা জাস্ট অ্যানিমেশনটা বোঝার ট্রাই করো, দেখো পড়াশোনাটা অ্যানিমেশন, অন্য কিছু না। একটা দণ্ডচুম্বকে যখন তুমি একটা কম্পাসের পাশে নিয়ে, বা কম্পাস কি করে, তার কাঁটাটার রিফ্লেক্ট করে, রাইট, কাঁটাটা ডিফ্লেক্ট করে, ডিফ্লেক্ট করার মাধ্যমে কি করে ডিরেকশনটা বোঝায়। যেমন হচ্ছে এখানে ভাই যদি বলি, আমাদের নর্থ পোলের দিকে আমার চুম্বকের হচ্ছে সাউথ, কম্পাসের সাউথ পোল, এবং সাউথ পোলের দিকে কম্পাসের নর্থ পোল অ্যাট্রাক্টেড হবে। দেখো এই দেখো আস্তে আস্তে কি করতেছে, আমাদের যে কম্পাসটা আছে, কম্পাসটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতেছে, রাইট? কম্পাসটা কি করছে, ডিরেকশন চেঞ্জ করতেছে। দেখো সাউথের সাথে কি আছে, সাউথের সাথে কম্পাসে নর্থ আছে, রাইট? এই অ্যানিমেশনটা তো আই গেস ক্লিয়ার, রাইট? এটা তো আমরা গত ক্লাসে দেখে আসছি, তো ভাই সুন্দর মতো পড়াচ্ছে। এখন এই জিনিসটাই মাইকেল ফ্যারাডে, ঠিক আছে, মাইকেল ফ্যারাডে কি করছে, এই জিনিসটা অবজার্ভ করছে, বাট উনি এখানে কম্পাস রাখে নাই, উনি কি করছে, এখানে একটা কয়েল রাখছে, ঠিক আছে। কি রাখছে, একটা কয়েল রাখছে। দেখো এখানে একটা কয়েল রাখছে, কয়েল, কয়েল মানে কি, সিম্পল সিম্পল ভাষা হচ্ছে যদি কয়েল বলি, কয়েল হচ্ছে ভাই তার দিয়ে পাঠানো কিছু একটা, ঠিক আছে। ওসমান গনি বলতেছে পিসিবি তে এ প্লাস আছে, বুয়েট কি এক্সাম দেওয়া যাবে? হ্যাঁ এক্সাম দিতে পারবা, বাট এ প্লাস মানে হচ্ছে 85% প্লাস মার্কস, ঠিক আছে, 85% প্লাস মার্কস। ওকে, এখন দেখো মাইকেল ফ্যারাডে 1800, দেখো সালটা একটু মনে রাখো, সালটা হচ্ছে যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো ওরা একটু মনে রাখবা, 1831 সাল, 31 সাল, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে একটা ঘটনা অবজার্ভ করছে, ভালো মতো বুঝো, এটা কিন্তু কোনো থিওরি না ভাইয়া, ঠিক আছে, এটা অবজার্ভ মানে হচ্ছে বাস্তব ঘটনা ঘটছে, ওই জিনিসটা উনি জাস্ট খেয়াল করছে, ঠিক আছে, খেয়াল করছে। সো ওই রকম ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে এরকম যে ভাইয়া উনি একটা কয়েলের আশেপাশে একটা দণ্ডচুম্বককে নিয়ে আসছিল। দেখো তুমি লাইটটার দিকে খেয়াল করো, এই যে এখানে দেখো একটা বাল্ব আছে, বাল্বটার দিকে খেয়াল করো, দণ্ডচুম্বককে যখন আনতেছে তোমার কি হইতেছে, বাল্বটা আস্তে আস্তে জ্বলতেছে, রাইট? বাল্বটা আস্তে আস্তে জ্বলতেছে, আর তুমি এই যে কয়েলটা আছে, কয়েলের মধ্যে ইলেকট্রন যেগুলো আছে, নেগেটিভ চার্জ যেগুলো আছে, এগুলার কোন দিকে ঘুরতেছে বা মুভমেন্টের ডিরেকশনটা একটু ভালো মতো বুঝো। আমি যখন আনতেছি কাছাকাছি, ইলেকট্রনগুলো নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে, রাইট? দেখো আমি যখন আবার এখান থেকে দূরে সরে নিয়ে যাচ্ছি, ইলেকট্রনগুলো কি করছে, উপরের দিকে যাচ্ছে, রাইট? তার মানে কি, তোমার এই কয়েল এবং এই দণ্ডচুম্বক, এই দুইটার মাঝে যদি রিলেটিভ ভ্যালোসিটি, ঠিক আছে, রিলেটিভ ভ্যালোসিটি রাখো, মানে আপেক্ষিক বেগ রাখো, তাইলে প্রথম কথা হচ্ছে ভাইয়া এই কয়েলের মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো করে, কি করে, ইলেকট্রন ফ্লো করে। আর ইলেকট্রন ফ্লো মানে কি, কারেন্ট প্রডিউস হচ্ছে, রাইট? তার মানে কি, একটা দণ্ডচুম্বক এবং একটা কয়েলের মাঝে যদি তুমি একটা রিলেটিভ ভ্যালোসিটি রাখো, তাইলে আমার কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, বা কি বলা হয়, তড়িৎ প্রবাহিত হয়, এবং এই তড়িৎ প্রবাহের ফলে কি হয়, আমাদের যে বাল্বটা আছে বাল্বটা জ্বলে ওঠে। এটা হচ্ছে প্রথম অবজারভেশন, ঠিক আছে। প্রথম অবজারভেশন কি, প্রথম অবজারভেশন দেখো, প্রথম অবজারভেশন হচ্ছে ভাই রিলেটিভ ভ্যালোসিটি বা আপেক্ষিক বেগ যেটা, এটা থাকতে হবে, আপেক্ষিক বেগ যেটা, এটা আমাদের অবশ্যই থাকতে হবে, আপেক্ষিক বেগ ছাড়া এই ব্যাপারটা হবে না। দেখো দণ্ডচুম্বক এখন আমি এক জায়গায় স্থির করে রাখছি, কয়েলও স্থির আছে, এদের মধ্যে আপেক্ষিক বেগ কত, দুইটাই স্থির। আপেক্ষিক বেগ কত বলো, আপেক্ষিক বেগ হচ্ছে 0, রাইট?
তার মানে আপেক্ষিক বেগ যদি না থাকে তাহলে কোনো ইলেকট্রন ফ্লো হবে না। আপেক্ষিক বেগ যদি থাকে তাইলে কেবলমাত্র ইলেকট্রনের ফ্লো হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে অবজারভেশন। প্রথম অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে আমি যখন এটাকে আস্তে, আস্তে কয়েলের দিকে নিয়ে যাব, তাইলে আমার ইলেকট্রনের ফ্লো যেদিকে হবে, আমি যখন কয়েল থেকে দূরে নিয়ে যাব, ইলেকট্রন ফ্লো এর উল্টা দিকে হবে। এই জিনিসটা বুঝতেছো? আমি যখন বাম পাশ থেকে ডান পাশে আস্তে কয়েলের দিকে নিয়ে যাচ্ছিলাম, ইলেকট্রনগুলো নিচের দিকে আসতেছিল। ডান পাশ থেকে যখন বের করে নিয়ে দূরে নিয়ে যাচ্ছি, ইলেকট্রনগুলো উপরের দিকে যাচ্ছে। তার মানে কি? আমার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, রাইট? তড়িৎ প্রবাহের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। কয়েলটা কিসের? কয়েলটা ভাই একটা তারের। তার কি হয়? কপারের হয়, রাইট? কয়েলটা তাহলে কপারের হবে। এই আদিত্য বলতেছে আপেক্ষিক বেগটা কি? ভাইয়া দুইটার মাঝে ব্যাগ থাকা, দুইটার মাঝে ব্যাগের ডিফারেন্স থাকা, এটা আপেক্ষিক বেগ। যেমন এটা। এখন ধরো আমি বাম পাশে নিয়ে আসতেছি। কয়েলটা স্থির এবং দণ্ডচুম্বক এই দুইটার মাঝে কি ব্যাগের ডিফারেন্স আছে? হ্যাঁ ভাইয়া। দণ্ডচুম্বক একটা ব্যাগে যাচ্ছে বাট কয়েলটা স্থির আছে। তার মানে অবশ্যই এদের মাঝে ব্যাগের ডিফারেন্স আছে। রাইট? এটাই তো আপেক্ষিক বেগ। তোমরা ভেক্টর পড়ো নাই? ভেক্টর তো আপেক্ষিক বেগ আছে। ভেক্টর তো আপেক্ষিক বেগ আছে, রাইট? সো এটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন যে ভাই আমি বাম পাশ থেকে যখন প্রবেশ করাচ্ছি তখন ইলেকট্রনগুলো নিচের দিকে ফ্লো হচ্ছে এবং ডান পাশ থেকে যখন দূরে সরে নিয়ে যাচ্ছি ইলেকট্রনগুলো উপরের দিকে ফ্লো হচ্ছে। সো কি হচ্ছে? আমার হচ্ছে ইলেকট্রন ফ্লোর বা কারেন্টের প্রবাহের ডিরেকশন চেঞ্জ করতেছে, রাইট? তড়িৎ প্রবাহের ডিরেকশন চেঞ্জ করতেছে। ঠিক আছে? তড়িৎ প্রবাহের ডিরেকশন চেঞ্জ করতেছে। ঠিক আছে? সো এই যে ব্যাপারটা এটাকে আমরা বলি কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কি বলি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। প্রথম কথা হচ্ছে এখানে একটা ম্যাগনেট দণ্ড থাকবে, ইলেকট্রনের ফ্লো হবে এবং এই পুরোটা প্রক্রিয়া হবে হচ্ছে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে, ইন্ডাকশনের মাধ্যমে। এই জন্য এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই গত আগের চ্যাপ্টারে তো পড়ছো কম্পাসটা কি একটা চুম্বক? অবশ্যই ভাই একটা চুম্বক। লাইটটা কিভাবে জ্বললো ভাইয়া? ভাইয়া লাইট একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন মুভ করতেছে মানে কি কারেন্ট আছে। কারেন্ট থাকলে কি লাইট জ্বলবে না? লাইট তো জ্বলবে, রাইট? কারেন্ট থাকলে কি লাইট জ্বলবে? আচ্ছা দেখো, তারপর হচ্ছে ধরো আমি এটাকে আস্তে 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 এখানে নিয়ে যাচ্ছি। দেখো বাল্বের দিকে একটু খেয়াল করো তোমরা। বাল্বের দিকে খেয়াল করো, বাল্বটা কিভাবে জ্বলতেছে। বাল্বটা কিভাবে জ্বলতেছে, বাল্বের দিকে তোমরা খেয়াল করো। আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, তুমি বাল্বের দিকে খেয়াল করো। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আস্তে আস্তে নিয়ে গেছি। এখন আমি জোরে নিয়ে যাব, জোরে নিয়ে যাচ্ছি। দেখো বাল্ব কিভাবে জ্বলতেছে। বাল্ব বেশি আলোকিত হচ্ছে কোন সিচুয়েশনে? যখন আস্তে নিয়ে যায় তখন নাকি জোরে নিয়ে গেলে তখন? বাল্ব বেশি আলোকিত হচ্ছে কোন সিচুয়েশনে? আমি যখন আস্তে নিয়ে যাব তখন নাকি জোরে নিয়ে গেলে তখন? দেখো আস্তে 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 নিয়ে গেলে বাল্ব হালকা হালকা আলোকিত হচ্ছে। যখন আমি জোরে নিয়ে যাই বাল্ব বেশি পরিমাণ আলোকিত হচ্ছে, রাইট? তার মানে এই যে ইন্ডাকশনের ব্যাপারটা আছে বা আবেশের ব্যাপারটা আছে, এই আবেশের ব্যাপারটা এই কয়েল এবং এই দণ্ডচুম্বক এই দুইটার মাঝে ব্যাগের ডিফারেন্স কতটুকু বা আপেক্ষিক ব্যাগ কতটুকু এটার উপর ডিপেন্ড করতেছে। আপেক্ষিক ব্যাগ যদি বেশি হয় তাহলে ইলেকট্রনগুলো খুব বেশি ফাস্ট মুভ করে বা তড়িৎ প্রবাহ খুব বেশি প্রডিউস হয় বা আমার বাল্বের ইন্টেন্সিটি বেশি পাওয়া যায়, রাইট? এগুলো কিন্তু অবজারভেশন ভাই, এগুলো কিন্তু অবজারভেশন। আবার বলতেছি এগুলো কোনো থিওরির আন্ডারে বা কোনো কিছু দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না। এগুলা ন্যাচারে হচ্ছে এটা মাইকেল ফ্যারাডে 1831 সালে হচ্ছে খেয়াল করছিল। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড থার্ড অবজারভেশন। তিনটা অবজারভেশন বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে ভাইয়া আমি দণ্ডচুম্বকটাকে যখন আমার কয়েলের রেসপেক্টে স্থির রাখবো তখন হচ্ছে আমার কি হবে না, তখন হচ্ছে আমার কোনো ইলেকট্রন ফ্লো হবে না বা তড়িৎ প্রবাহিত হবে না। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে আমি যখন দণ্ডচুম্বককে বাম দিক থেকে আস্তে আস্তে কয়েলের দিকে নিয়ে আসবো, যেই দিকে ইলেকট্রনগুলো ফ্লো করবে, দণ্ডচুম্বকে যখন ডান দিক থেকে দূরে নিয়ে যাব ইলেকট্রনগুলো এক্স্যাক্টলি উল্টা দিকে ফ্লো করবে। হচ্ছে সেকেন্ড অবজারভেশন। থার্ড অবজারভেশন কি? থার্ড অবজারভেশন হচ্ছে ভাইয়া আমি এই দণ্ডচুম্বক এবং কয়েলের মাঝে আপেক্ষিক বেগ যত বাড়াবো আস্তে আস্তে আমার বাল্বটা তত বেশি উজ্জ্বল হতে থাকবে বা তত বেশি বাতিটা উজ্জ্বলতা সহকারে জ্বলবে বা ইন্টেন্সিটি বেশি হবে। ঠিক আছে? এই চ্যাপ্টার পড়তে আর কি কোন চ্যাপ্টার পড়া লাগবে ভাইয়া? ম্যাগনেটিজম চ্যাপ্টারটা পড়ো নাই? শুভ ভাই তো পড়াইছে, রাইট? ওইটা 100% এতে লাগবে, নয়তো তুমি কিছুই বুঝবে না। ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন। আচ্ছা দেখো এটা কি?
আচ্ছা, এখন ধরো ধরো এখানে কি হচ্ছে বলো তো? এখানে হচ্ছে একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো একটা কয়েলের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে। এটা তো দেখতে পাচ্ছ। একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। মিসাইল হোক, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে। ভাইয়া মাঝখানে এনে স্থির রাখলে জ্বলবে কিনা? না ভাইয়া, স্থির রাখলে কখনো জ্বলবে না। স্থির থাকলে কখনো জ্বলবে না। স্থির থাকলে কখনো জ্বলবে না। দেখো স্থির, আমি বলতেছি ভাইয়া, প্রথম অবজারভেশন কি? এরা যেখানেই থাকুক উপরে রাখো, স্থির আছে, এই দুইটার মাঝে রিলেটিভ ভেলোসিটি জিরো, কিচ্ছুই হবে না। জিরো, কিছু হবে না। জিরো, কিছু হবে না। মানে প্রথম অবজারভেশনই তো ভাই এটা ছিল যে দণ্ডচুম্বক এবং কয়েলের মাঝে যদি রিলেটিভ ভেলোসিটিটা জিরো হয়, তাহলে হচ্ছে কি হবে না? তাহলে হচ্ছে আমার এটা জ্বলবে না। ঠিক আছে? দেখো তুমি চাইলে আরো, আচ্ছা এখানে ৪ টা লুপই মেক্সিমাম দেওয়া যাচ্ছে। তুমি চাইলে আরো লুপ দিতে পারো। সো হচ্ছে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। প্রথম অবজারভেশন হচ্ছে এটা। ওকে। সো এরপরের অ্যানিমেশনটা আমরা দেখি। দেখো এখানে হচ্ছে একটা কয়েলের মধ্যে বাল্ব, একটা ব্যাটারি দেওয়া আছে। তার মানে কয়েলের মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। সো ইলেকট্রনের যেহেতু ফ্লো হচ্ছে, তার মানে কয়েলের মধ্যে দিয়ে কি তড়িৎ প্রবাহ পাবো কি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়া, তড়িৎ প্রবাহ পাবো, রাইট? আচ্ছা, হাসিবুর রহমান বলছে ভাই অ্যানিমেশন গুলো কোথায় পাবো? ভাই দিয়ে দিব, অ্যানিমেশন তোমাদের দিয়ে দিব আজকেই। ভাই ক্লাস শেষে গ্রুপে আপলোড দিয়ে দিব। দেখো একটা 10 ভোল্টের ব্যাটারি আছে এবং একটা কয়েল আছে। কয়েলের মধ্যে দিয়ে কি হচ্ছে? আমার ইলেকট্রন ফ্লো হচ্ছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে, রাইট? তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন দেখো এই কয়েলটাকে আমি যখন একটা রিলেটিভ ভেলোসিটি দিব, বা এই কয়েলটাকে আমি একটা সার্টেন বেগে আগে পিছে করব, একটা সার্টেন বেগে আগে পিছে করব, তখন কি হবে ভাইয়া বলো? অবশ্যই জ্বলছে। আকাশ সাহা, তুমি ভালো মতো খেয়াল করো। ভাই তোমাকে হচ্ছে অ্যানিমেশনটা লিঙ্কটা দিয়ে দিব, তুমি নিজেই করো। ঠিক আছে? তো তুমি আমাকে বলো তো, এই কয়েলটা আমি যখন আগে পিছে করব, কোনো কিছু কি চেঞ্জ হবে এখানে? নুসরাত জাহান, সবাই শুনতে পাচ্ছে, তুমি একটু নিজে খেয়াল করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমার end এ। দেখো আমি যদি এই কয়েলটাকে আগে পিছে করি, তাহলে দেখো কি হচ্ছে। দেখো এই যে কম্পাসটা আছে, যে কম্পাসটার কাঁটাটা হচ্ছে ডিফ্লেক্ট করে, ঠিক আছে? কম্পাসটার কাঁটাটা কি চেঞ্জ হয়। দেখো এই কয়েলটাকে যখন আগে পিছে নিয়ে যাচ্ছি, কম্পাসটার কাঁটাটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, রাইট? কম্পাসের কাঁটা চেঞ্জ হচ্ছে, ভালো মতো বুঝো। কম্পাসের কাঁটা কি চেঞ্জ হচ্ছে? তোমরা একটা কনসেপ্ট পড়ছিলে না যে ম্যাগনেটিজম চ্যাপ্টারে? তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই কনসেপ্টটা পড়ছিলা কিনা? তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এরকমটা পড়ছিল, রাইট? ভাই তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটাই তো ভাই এটার আউটকাম। 10 ভোল্টের ব্যাটারি দিয়ে দিয়েছো, তার মানে কি? এই যে লুপটা আছে, লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ইলেকট্রন হচ্ছে এদিক থেকে আয়সা লুপের মধ্য দিয়ে ঘুরে উপরে প্রবেশ করে। তার মানে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? এদিক থেকে আয়সা তড়িৎ প্রবাহ হচ্ছে এই যে এদিক দিয়ে প্রবেশ করবে। এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে প্রবেশ করবে। এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে এটা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে। চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে। এই দেখো আশেপাশে তোমার এই যে এই এরো চিহ্নগুলো দিয়ে চৌম্বক ক্ষেত্র আমরা বুঝাচ্ছি, রাইট? চৌম্বক ক্ষেত্র বোঝাচ্ছি। এখন এই এটা একটা চৌম্বক ক্ষেত্র, এই যে এটা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে, এবং সাথে আমার একটা কম্পাস আছে। যে কম্পাসের মধ্যে কাঁটাটা যেটা আছে, এটা একটা ছোট একটা চৌম্বকের মতো আচরণ করতেছে। তার মানে এটা ধরা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র, এটা ধরা হচ্ছে আরেকটা চৌম্বক ক্ষেত্র। সো এই দুইটা চৌম্বক ক্ষেত্রের মাঝে যদি তুমি রিলেটিভ ভেলোসিটি আনো, তাহলে কি হবে? এই যে চৌম্বক ক্ষেত্রটা আছে, এটা হচ্ছে এর দিক পরিবর্তন করবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো এই যে কয়েলটা আছে, কয়েলটা একটা চৌম্বক ক্ষেত্র। কম্পাস যেটা আছে, কম্পাসের যে কাঁটা আছে, এটা একটা চৌম্বক ক্ষেত্র। দুইটা চৌম্বক ক্ষেত্রের মাঝে আপেক্ষিক বেগ আনো, তাহলে কি হবে? এরা তাদের দিক পরিবর্তন করবে। এরা কি করবে? এদের দিক পরিবর্তন করবে। ঠিক আছে? এটা হচ্ছে এরা দিক পরিবর্তন করবে। ভাই কম্পাসের দিক বুঝতে হবে না তোমার, জাস্ট তুমি খেয়াল রাখো, এটা হচ্ছে একটা কম্পাস, এটা হচ্ছে একটা কম্পাস, কম্পাসের এটা হচ্ছে একটা ম্যাগনেট বা চুম্বক দণ্ড, চুম্বক। ঠিক আছে? এটা হচ্ছে একটা চুম্বক, জাস্ট এতটুকু বুঝো, আর কিছু বুঝতে হবে না, দিক বুঝবা না তুমি এখানে।
এখানে আসলে দিক নিয়ে আমাদের তেমন কোনো কনসার্ন নাই। আমাদের জাস্ট যে কনসেপ্টগুলো বুঝতে হবে যে ২ টা চুম্বকের মাঝে যদি আমি আপেক্ষিক বেগ রাখি, তাইলেও এরা এদের ডিরেকশন চেঞ্জ করে। ঠিক আছে? তাইলেও কি এরা এখানে তো ব্যাটারি স্থির। ভাইয়া ব্যাটারি তো স্থিরই থাকে। ব্যাটারি তো কখনো মুভ করবে না। ব্যাটারি কি কখনো মুভ করে? দেখো এটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন, ডিরেকশন চেঞ্জ করে। তারপরে দেখো আরেকটা অবজারভেশন। ঠিক আছে? এটা হচ্ছে একটা কয়েল, মানে এটাও একটা কয়েল, এটাও একটা কয়েল। সো এই কয়েলটা হচ্ছে স্থির রাখছি। এই কয়েলটা আমি মুভ করব। মুভ করলে আমাকে বলো এই কয়েলের মধ্যে যে বাল্ব আছে, বাল্ব কি জ্বলবে? নাকি বাল্ব এভাবেই থাকবে? নাকি কি হবে? বলো আমাকে বলো কি হবে? এখানে ২ টা কয়েল, একটা কয়েলের মাঝে আমি ১০ ভোল্টের একটা ব্যাটারি এড করে রাখছি। যে ব্যাটারির জন্য এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এই কয়েলটাকে আমি কি করব? ওই কয়েলটার কাছে বা দূরে বা এপাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়ার ট্রাই করব। ওই বাল্বটা জ্বলবে কিনা? অ্যান্সার হচ্ছে ভাই চলো দেখি যে কি হয়। এই যে দেখো আস্তে, আস্তে যখন নিয়ে যাচ্ছি বাল্বটা জ্বলতেছে, রাইট? জ্বলতেছে। কখন জ্বলে? যখন আমি এই ২ টার মাঝে রিলেটিভ ভেলোসিটি রাখি বা আপেক্ষিক বেগের একটা জিনিসপাতি আনি। বাট আপেক্ষিক বেগ ছাড়া যখন আমি জাস্ট স্থির রেখে দিব, বাল্ব জ্বলবে না। দেখো স্থির এখানে রেখে দিব, বাল্ব জ্বলবে না। আমি যেকোনো পজিশনে স্থির রেখে দিব, বাল্ব জ্বলবে না। স্থির রেখে দিলে বাল্ব জ্বলবে না। বাল্ব তখনই জ্বলবে যখন আমি এই ২ টার মাঝে আপেক্ষিক বেগ রাখবো। আপেক্ষিক বেগ রাখবো। ঠিক আছে? এখন দেখো আমি যদি এই ১০ ভোল্টের যে কয়েলটা আছে, কয়েলটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে নেই। তুমি ইলেকট্রনগুলা কোন দিকে যায় একটু খেয়াল করো। ঠিক আছে? আচ্ছা আমি একটু দূর থেকে আনি তাহলে বুঝবা। ইলেকট্রনগুলা কোন দিকে যায় একটু খেয়াল করো। ইলেকট্রনগুলো হচ্ছে ভাইয়া নিচের দিকে আসতেছে, রাইট? নিচের দিকে আসতেছে। ডান পাশে নিয়ে যাও তো। দেখো ইলেকট্রনগুলা উপরের দিকে যাচ্ছে। ওই যে খেয়াল আছে আমরা ১ম এ অবজারভেশনে দেখছিলাম। একটা দণ্ডচুম্বককে আমি কয়েলের মধ্যে প্রবেশ করাচ্ছি, ইলেকট্রন নিচের দিকে আসতেছিল। যখন ওই পাশে নিয়ে যাচ্ছি ইলেকট্রন উল্টা দিকে যাচ্ছিল। এখন ধরো আমি জোরে নিয়ে যাই। জোরে। জোরে নিয়ে গেলে দেখো আমার বাল্বটা খুব বেশি পরিমাণে জ্বলতেছে। আমি যখন আস্তে নিয়ে যাব, আস্তে, আস্তে নিয়ে যাব তখন বাল্বটা যেভাবে জ্বলবে, আমি যখন খুব জোরে নিয়ে যাব, বাল্বটা খুব বেশি পরিমাণে জ্বলবে বা উজ্জ্বলতা বেড়ে যাবে, রাইট? উজ্জ্বলতা বেড়ে যাবে। তার মানে এখান দিয়ে এই কয়েলের মধ্য দিয়ে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে যেই কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্ট অ্যাকচুয়ালি আমাদের যে মূল দণ্ডচুম্বক আছে বা মূল কয়েলটা আছে, এই কয়েলটার ব্যাগ কতটুকু এটার উপর ডিপেন্ড করতেছে। এই যে রিজওয়ান আহমেদ সুন্দর একটা কোয়েশ্চেন বলছে, কথা বলছে যে আপেক্ষিক বেগের সমানুপাতিক। এক্স্যাক্টলি আপেক্ষিক বেগের সমানুপাতিক। বুঝতে পারছি এটা? ফোনে করতে পারবা? হ্যাঁ, ফোনে আই গেস করা যাবে। হ্যাঁ, করতে পারবো। ভাই দিয়ে দিব। তোমরা ট্রাই করো। ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা নিজেরা করবা। সবাই বলে ভেতরে রাখতে। হ্যাঁ, ভেতরে রাখি। দেখো। এটা ভিতরে হইছে, রাইট? আচ্ছা দেখো। কারেন্ট ফ্লো হবে না কিন্তু। ভেতরে রাখলে কারেন্ট ফ্লো হবে না। নিচে রাখো তাও কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা এটা এই অ্যানিমেশনটা একদম ইজি ছিল। পরের একটা অ্যানিমেশন দেখি। দেখো জেনারেটর কিভাবে কাজ করে। ঠিক আছে? জেনারেটর কিভাবে কাজ করে। জেনারেটরের ভিতরে তোমার হচ্ছে দণ্ডচুম্বক থাকে। আই গেস আ তোমরা শুভয়ের ক্লাস করছো। শুভয়ের ক্লাস হচ্ছে লাস্টের দিকে। ঠিক আছে? ওখানে এসি ডাইনামো বলে একটা কনসেপ্ট ছিল। আই গেস পড়াইছে, রাইট? এসি ডাইনামো। এসি ডাইনামো এই যে এরকম একটা কনসেপ্ট ছিল। পড়ছো কিনা বলো? বা শুভয় পড়াবে হয়তো। এই যে এসি ডাইনামো, এসি ডাইনামো। এরকম একটা কনসেপ্ট ছিল। পড়াইছে? পড়ছো? রাফি নাকি অলরেডি ট্রাই করে ফেলছে। ভেরি গুড। আচ্ছা এসি ডাইনামো আচ্ছা পড়াবে, পড়াবে। ঠিক আছে? এসি ডাইনামো একটা কনসেপ্ট আছে আমাদের বইয়ে। মানে শুদ্ধ ভাষায় বা একাডেমিক ভাষায় জেনারেটরকে আমরা এসি ডাইনামো বলি। ঠিক আছে? ডাইনামো ব্যাপারটাই হচ্ছে জেনারেটর। সো ডাইনামোর যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা ওইটা আগের চ্যাপ্টারে পড়াই। বাট ওই জিনিসটার মধ্যে ভাষাতে একদম সিম্পল ভাষায় বলি। আ তোমাদের বাসায় যে জেনারেটর গুলো আছে বা মোটর গুলো আছে, ওই যে পানি তোলার জন্য পাম্প যেগুলো আছে বা জেনারেটর আছে বা মোটর আছে, যেই টাইপের মোটর আছে। এগুলা কি হয়? এগুলাতে হচ্ছে তোমার মেইনলি একটা দণ্ড থাকে যেটা হচ্ছে চুম্বক। একটা চুম্বক দণ্ড থাকে। চুম্বক দণ্ডটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। চুম্বক দণ্ডটা কি? কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। ঘুরতে থাকা মানে কি? আপেক্ষিক বেগ আসতেছে। কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। ঘুরতে থাকলে তোমার এর পাশে যে তারগুলা আছে বা কয়েল তুমি খেয়াল করছো কিনা জানি না। তুমি যখন আচ্ছা আমি দেখাই। তাহলে হচ্ছে বুঝবা। আহ জেনারেটর ক্রস সেকশন আচ্ছা দেখাই ভাইয়া। জেনারেটর
আচ্ছা দেখো, এই যে দেখো, তুমি যখন জেনারেটরকে কাটবা আর কি, দেখবা হচ্ছে এরকম এরকম কিছু আছে, এই যে এরকম কিছু একটা আছে। কখনো খেয়াল করছো যে ছোট যে খেলনা গাড়িতে মোটরগুলো থাকে, মোটরগুলোতে দেখবে এরকম তার পেঁচানো থাকে, অনেকগুলা অনেকগুলো তার পেঁচানো থাকে, খেয়াল করছো কিনা কখনো আমাকে বলো। মানে বড় মোটর ভাঙতে যায় না, ছোট খেলনা গাড়ি যে মোটরগুলো আছে, মোটরগুলাতে দেখবা ভাঙলে, আমি ছোটবেলায় দেখছিলাম আর কি, মোটরগুলাতে হচ্ছে এরকম তার পেঁচানো থাকে। ইভেন তোমার ফোন যেটা আছে ওইটাতে তার এরকম কিছু একটা জায়গা থাকে যেখানে অনেকগুলা তার পেঁচানো থাকে, ঠিক আছে। সো এই তারগুলো হচ্ছে তোমার সব জায়গায় থাকে, সব ধরনের মোটর। তোমার বাসার যে পাম্প আছে, পাম্পের মধ্যেও এটা থাকে। তোমার বাসার মধ্যে যে মোটরগুলো আছে, বা হেয়ার যে ড্রায়ার গুলো আছে, এই ড্রায়ার গুলো তো তোমার মোটামুটি এটা থাকে, বা মোটামুটি সব জায়গায় এরকম তার পেঁচানো থাকে, ঠিক আছে। সো এটার ভিতরে কি থাকে, এই যে এই দণ্ডটা আছে না, এই দণ্ডটার ভিতরে তোমার এরকম লেভেল করে করে কিছু দণ্ড এভাবে প্রবেশ করানো থাকে, যে এভাবে প্রবেশ করানো থাকে, যেগুলা মেইনলি হচ্ছে চুম্বক, ঠিক আছে, যেগুলা মেইনলি হচ্ছে চুম্বক বা ম্যাগনেট। এখন এই জিনিসটা কিভাবে কারেন্ট ফ্লো করে, এটা হচ্ছে তুমি এই অ্যানিমেশনটা দেখলে বুঝবা। এই যে এটা হচ্ছে আমার দণ্ডটা, আর এটা হচ্ছে আমার তার পেঁচানোটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার তার পেঁচানোটা। এখন আমি কি করি, আমি হচ্ছে প্রথমে বাই এনি হাও আমি ধরো হচ্ছে সুইচ দিছি। সুইচ দিলে কি হয়, আমার যে দণ্ডচুম্বক আছে, দণ্ডচুম্বকটা ঘুরতে থাকে, মানে আপেক্ষিক বেগ আনতে থাকে, কার রেসপেক্টে, এই তারের রেসপেক্টে। তার তো স্থির থাকে, তার তো ঘুরে না, তার স্থির থাকে, বাট দণ্ডচুম্বকটা ঘুরতে থাকে। দেখো ব্যাপার হচ্ছে এরকম, দণ্ডচুম্বকটা ঘুরতে থাকে, ঘুরলে কি হয়, তোমার এই যে বাল্বটা আছে, বাল্বটা হচ্ছে জ্বলতে থাকে। বাল্বটা এই পেঁচানো, এক্স্যাক্টলি ভাই, এই পেঁচানো তার কি কয়েল বলে। হ্যাঁ, বড় চুম্বক। কে বলছে চুম্বক থাকে না? অবশ্যই চুম্বক থাকে ভাই, বেসিক জিনিসটা হচ্ছে এটা। এই যে দেখো, এই চুম্বকটাকে মানে আমরা হচ্ছে কারেন্টের সুইচ যখন দিই, আমাদের দণ্ড যেটা আছে এটা হচ্ছে ঘুরতে থাকে, দণ্ড যেটা আছে এটা হচ্ছে ঘুরতে থাকে, এবং দণ্ডের উপরে যে কয়েলটা থাকে এটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই কয়েলের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো ফ্লো হইতে থাকে। দেখো একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে, মানে কি, ইলেকট্রন যে ফ্লো আছে এটার দিক পরিবর্তন হচ্ছে। তার মানে আমি এখানে কি কারেন্ট পাচ্ছি, এখানে আমি কি কারেন্ট পাচ্ছি ভাইয়া, এসি কারেন্ট, রাইট? এক্স্যাক্টলি, চুম্বক ঘূর্ণনের মধ্যে আপেক্ষিক বেগ তৈরি করে, এক্স্যাক্টলি ভাইয়া। এটাকে দেখো, আমি যদি আরেকটু স্পিড বাড়াই দিই, দেখো ওই যে ভাইয়া বলছিলাম যে ভাইয়া স্পিডের উপর ডিপেন্ড করে। আগে যে পরিমাণে লাইটটা জ্বলতো, এখন কিন্তু এভাবে জ্বলে না, আরো বেশি পরিমাণে জ্বলতেছে। মোটরের ভেতরে কি কম্পাস থাকে? না ভাইয়া, কম্পাস থাকে না, এরকম চুম্বক থাকে, চুম্বক দণ্ড থাকে। সো এসি কারেন্ট প্রডিউস হচ্ছে, রাইট? এখন ভিতরে আরো মেকানিজম আছে, আমরা এসি কারেন্ট তো ইউজ করতে পারি না। এখানে দেখো একবার বেশি উজ্জ্বলিত হচ্ছে, আরেকবার নিভে যাচ্ছে, একবার বেশি উজ্জ্বলিত হচ্ছে, আরেকবার নিভে যাচ্ছে। যখন আপেক্ষিক বেগ ম্যাক্সিমামে পৌঁছে যায় তখন হচ্ছে বেশি উজ্জ্বলিত হয়, যখন মিনিমাম থাকে তখন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সো এই ব্যাপারটাই হচ্ছে মেইনলি আমরা আমাদের যে জেনারেটর আছে, আমি বলবো জেনারেটর না, আমাদের মডার্ন যেই জিনিসপাতিগুলো আছে, ফোন থেকে ধরে ক্যালকুলেটর, তারপরে তুমি যে ল্যাপটপ ইউজ করতেছো, তোমাদের বাসায় যে ফ্যান চলতেছে, বা ইচ এন্ড এভরি ইলেকট্রনিক ডিভাইস হ্যাজ দিস মেকানিজম, ঠিক আছে। তুমি জাস্ট মানে ভাঙলে হয়তো দেখতে পাবো, অবজার্ভ করতে পারবা। সো ওই পারসেপশন থেকে চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, লাইটটা জ্বলে থাকবে কখন? হ্যাঁ, খুব সুন্দর জিনিস বলছো ভাইয়া। তোমরা এসি আর ডিসি কারেন্ট পড়ো নাই? এখান দিয়ে হচ্ছে তোমার এসি কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, এসি কারেন্ট ফ্লো হচ্ছে। সো এসি কারেন্ট আমরা কখনো বাসা বাড়িতে ইউজ করি না, আমরা কি করি, এসি কে ডিসি তে কনভার্ট করি, ডিসি তে কনভার্ট করি, ডিসি তে কনভার্ট করি, ডিসি তে কনভার্ট করার পরে ওইটা ইউজ করি, এবং ওইটা যদি ইউজ করি আমাদের লাইটটা অলওয়েজ জ্বলে থাকে, অলওয়েজ জ্বলে থাকে, ঠিক আছে। এই আবারও বলতেছি, কিন্তু এসি কারেন্ট ভাই, একবার ইলেকট্রন নিচে দিকে, আরেকবার উপর দিকে, একবার নিচে দিকে, আরেকবার উপর দিকে, একবার নিচে দিকে, আরেকবার উপর দিকে। সো এইরকম সিচুয়েশন আমরা কখনো ইউজ করি না, কোথাও না, না আমাদের ফোনে, না আমাদের ল্যাপটপে, না আমাদের লাইটে, না আমাদের ফ্যানে। আমরা কি করি, আমরা হচ্ছে মিটারের থ্রুতে। আচ্ছা, তোমরা মেইন মিটার বলে একটা ওয়ার্ড শুনছো না বাসায়? মেইন মিটার শুনছো? মেইন মিটার কাজই হচ্ছে ওই এসিটাকে ডিসিতে কনভার্ট করে ফেলা, ডিসিতে কনভার্ট করে বাসা বাড়িতে ইনপুট দেওয়া, ঠিক আছে, বাসা বাড়িতে ইনপুট দেওয়া। সো আমরা হচ্ছে ডিসি ইউজ করি। আচ্ছা, ওই যে একটা কথা বললাম না যে ভাই আপেক্ষিক বেগের উপর ডিপেন্ড করে। দেখো আমাদের মোটর এখন যেইভাবে ঘুরতেছে, যদি আমি স্পিডটা একটু কমাই দিই, আমাদের বাল্বের যে ইন্টেন্সিটি আছে এটা আস্তে আস্তে কমবে। ভাই ডিসি বলে কিছু নাই, ঠিক আছে, আমি তো জাস্ট মোটরের কয়েল আর চুম্বক দণ্ড দেখাচ্ছি। মোটরের মধ্যে কয়েল আর চুম্বক থাকে না ভাই, এটার বাইরে অনেক কিছু আছে।
এটার বাইরে অনেক কিছু আছে। এটা একটা জিনিস হচ্ছে এসি টু ডিসি কনভার্টার থাকে। মোটরে এসি কারেন্ট প্রডিউস হয়। প্রডিউস হওয়ার পরে কি হয়? ওই এসিটাকে মোটরের মধ্যেই ডিসিতে কনভার্ট করে দেন বাইরে সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ, এই যে এখন রিলেট করতে পারছে। ওর নাম কি? নামটা দেখি তো। আবি আহাদুল ইসলাম। এক্সাক্টলি ভাই রিলেট করতেছে। ভেরি গুড। হ্যাঁ, এই জিনিসগুলাই কাজ করে। এই জিনিসগুলাই আমার কাজ করে। আচ্ছা, আই গেস তোমাদের ম্যাগনেটিজম মানে আমরা এই চ্যাপ্টারে যা, যা পড়বো ওই জিনিসপাতিগুলা ক্লিয়ার, রাইট? তোমরা বলো ওই জিনিসপাতিগুলা ক্লিয়ার কিনা? আই গেস আর প্রবলেম হবে না তোমাদের। সো আমরা হচ্ছে এখন থেকে চ্যাপ্টারে মুভ করতে পারি, রাইট? আমরা হচ্ছে এখন থেকে থিওরি পড়বো, বিভিন্ন প্রবলেম সলভ করবো। বাট এগুলো আসলে কিভাবে হচ্ছে, বিহাইন্ড দ্য সিনে কিভাবে কাজ করতেছে, এই জিনিসপাতিগুলো যাতে তোমার মাথায় থাকে। কিভাবে হচ্ছে ভাই যখন লিখবো চিত্র দিয়ে যে একটা দণ্ডচুম্বক মুভ করতেছে, তোমার মাথায় যাতে চিত্রগুলো আসে। একটা কয়েলের রেসপেক্টে একটা কয়েল মুভ করতেছে, তোমার মাথায় যাতে এই চিত্রগুলো আসে। সো ভাই হচ্ছে এই জন্য তোমাকে জিনিসগুলা সুন্দর মতো এক্সপ্লেন করে বলেছি। ঠিক আছে? আসো আমরা দেখি স্লাইডের মধ্যে কি, কি টপিক আছে, টপিকগুলো একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আমরা সামনের ক্লাস থেকে পড়বো। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আমরা সামনের ক্লাস থেকে পড়বো। কিছু প্রপার্টিস ছিল, প্রপার্টিস এক্সপ্লেনেশন এগুলো ছিল। আচ্ছা, জিনিসপাতিগুলো আমরা সামনের ক্লাসে দেখবো। আচ্ছা, ভাইকে তুমি অ্যান্সার দাও এখন এটার। আচ্ছা, এটার অ্যান্সার দাও। নিচের কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? এটা মেডিকেলে আসছিল 2017-18-তে। এটার অ্যান্সার দাও ভাইকে। হুম। কি হবে বলো? হুম, 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 হুম। কোনটা হবে বলো? হুম, 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 হুম। অনেকে ক বলতেছে, খ বলতেছে। ক মোটর, খ বলতেছে জেনারেটর, ট্রান্সফরমার, ট্রানজিস্টর। ট্রানজিস্টর হবে, অ্যান্সার হচ্ছে না। ট্রান্সফরমার হবে না। সো মোটর আর জেনারেটরের মাঝে তোমাদের হয়তো একটা কনফিউজড হইতে পারো, রাইট? মোটর এবং জেনারেটরের মাঝে হয়তো কনফিউজড হইতে পারে। আচ্ছা, আবেশক্রিয়ার ব্যাপারটা যেটা, আবেশক্রিয়ার যে ব্যাপারটা এটা হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে? আবেশক্রিয়ার যে ব্যাপারটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, মানে মেইনলি হচ্ছে আবেশক্রিয়ার যে কনসেপ্ট এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল এর উপর ডেসক্রাইব ডিপেন্ড করে ডেসক্রাইব করা হয় আর কি। এখন অ্যাম্পিয়ার্স লটা কি এটা হচ্ছে আমরা সামনে পড়বো। বাট প্যারা নাই, এটা অ্যান্সার কি? এটা অ্যান্সার হচ্ছে ক। সো আচ্ছা, দুইটা সূত্র আছে। ঠিক আছে? অ্যাম্পিয়ার্স ল আর ল্যাঞ্জের সূত্র। দুইটা সূত্র আছে ভাই, সূত্রগুলো একটু লিখে দেই। একটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল।
অ্যাম্পিয়ারস ল, আরেকটা হচ্ছে ল্যাঞ্জেস ল। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আরেকটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডেস ল, ফ্যারাডেস ল, ঠিক আছে। আরেকটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এটা আসলে তেমন কিছু না, রাইট হ্যান্ড থাম্ব রুল, এটা সব জায়গায় আমরা পড়ে আসছি। সো শুধুমাত্র মোটর হচ্ছে তোমার অ্যাম্পিয়ার্স এর সূত্র যেটা আছে এটা ইউজ করে অপারেট করে, আর জেনারেটর হচ্ছে লেন্সের সূত্র অপারেট করে, সাথে রাইট হ্যান্ড থাম্ব রুল, ট্রান্সফর্মার ফ্যারাডের সূত্র আর রাইট হ্যান্ড থাম্ব রুল। সো আবিষ্কারের যে ব্যাপারটা, আবিষ্কারের ব্যাপারটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল এর সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড আমরা দেখবো, ঠিক আছে। আমরা এই জিনিসপাতিগুলো দেখবো আস্তে আস্তে। ওকে, নিচের কোন ক্ষেত্রটি ছাড়া বাকি প্রতিটি পরিবর্তনই সাধারণ বিদ্যুৎ উৎপাদক যন্ত্রের তড়িৎচালক বলকে বৃদ্ধি করবে? আচ্ছা, এই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা দেখবো, আমরা হচ্ছে সামনের ক্লাসে যখন পড়বো। আজকে হচ্ছে মেইনলি আমরা কি দিছিলাম, আমরা হচ্ছে মেইনলি ইন্ট্রোডাকশন দিছি যে আমরা কেন এই চ্যাপ্টারটা পড়বো, আমাদের ডেইলি লাইফে কেন এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এবং ইঞ্জিনিয়ারিং প্রি ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি, ঠিক আছে। আমরা হচ্ছে সামনের ক্লাসে এই টপিকগুলাই আবার শুরু থেকে শুরু করবো। সামনের ক্লাস হচ্ছে আমরা থিওরি পড়বো মেইনলি, ঠিক আছে। আমরা হচ্ছে থিওরি পড়বো। সো আজকের ক্লাসটা আশা করছি অ্যানিমেশন দেখে বুঝতে পারছো যে ভাই এই জিনিসটা আমাদের কেন ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট। সো প্রথম কাজ ছিল ভাইদের ইঞ্জিনিয়ারিং প্রি ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলা, মেডিকেল নিয়ে কথা বলা। আসলে তোমাদের কথা বলা বললে ভুল হবে, তোমাদেরই বোঝানো যে কেন জিনিসপাতিগুলো এখন একটু ওয়াইজলি ডিসিশন নিতে হবে, ঠিক আছে। সো ভাই হচ্ছে সামনের ক্লাস থেকে এই চ্যাপ্টারের একদম কোর পড়াশোনা যেটা থিওরি, তারপর হচ্ছে প্রবলেম সলভিং, এগুলাতে চলে যাব। আজকের ক্লাসটা মেইনলি ছিল অ্যানিমেশন দিয়ে তোমাকে বোঝানো যে এই চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট, ডেইলি লাইফের জন্য ইম্পর্টেন্ট। আর যদি কেউ যদি বাইরে যেতে চাও, স্পেশালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা হায়ার স্টাডিজ এর পরে, হায়ার স্টাডিজের জন্য যেতে চাও, বা এখন যদি যেতে চাও, তোমার এখন যদি যেতে চাও, কয়দিন পর হচ্ছে এসএটি এক্সাম দিবা, রাইট। এসএটি এক্সাম দিবা, এসএটি এক্সাম দিলে হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কোয়েশ্চেন করবে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কোয়েশ্চেন করবে। আর যদি হায়ার স্টাডিজের জন্য যেতে চাও, তখন জিআরই দেওয়া লাগবে, তখন ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কোয়েশ্চেন করবে। সো ইঞ্জিনিয়ারিং পড়লে তো পড়বাই, ভার্সিটিতে পড়লেও পড়বা, মেডিকেল আই গেস পড়তে হবে না, বাট জানি না আমি, আই গেস। সো এই ব্যাপারগুলা, এই জন্য হচ্ছে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। না ভাইয়া, বইটা এসএসসি মার্কস কাউন্ট করে না। ওকে, সো আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল, যদি তেমন কিছু হয় নাই ক্লাসে। সামনের ক্লাস থেকে হবে, খুব সুন্দরভাবে বাইরে হচ্ছে ডিটেলসে পড়া শুরু করব, বাট একটু ওয়ার্ম আপ সেশন ছিল, ঠিক আছে। হ্যাঁ, শিশির হচ্ছে সেশন নিবে, হ্যাঁ। হ্যাঁ, লিঙ্কটা এখনই দিয়ে দেবো ভাই, ঠিক আছে। কয়টা লেকচার যতটা লাগে ততটা ভাই দিব, ঠিক আছে। যতটা লাগে ভাই ততটা দিব, এটা নিয়ে একদম প্যারা খাওয়া না। কয়টা লাগবে না একদম প্যারা খাওয়া না। তোমার কাজ হচ্ছে ক্লাস করা, নোট করা, পড়াশোনা করা, বই পড়া, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়ের পরীক্ষা হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আর দেখা তো হচ্ছে সামনের ক্লাসগুলো থেকে। ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ।